এবং আরো একবার জানিয়ে দিই, আমি রাস্তাল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম। এবং আমাদের প্রথম অতিথির সাথে একটু পরিচিত হবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। ধন্যবাদ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ রেডিও ফুর্তি এবং ভূত এফএম টিমকে। আমার নাম এহতেশাম নওয়াজ, আমি গুলশানে থাকি। তো আমি আজকে এটা আমার বড় ভাই, ওনার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা আমি সরাসরি শেয়ার করতে চাচ্ছি। আমি একটু জানাই যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এখন দেশে রয়েছেন এবং যে কোনো দিন আবারও চলে যেতে পারেন। এবং আপনি বলছিলেন যে আপনার বড় ভাইয়ের সাথে আপনি নিজেও অনেক অ্যাটাচ ছিলেন, এমনকি তার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনার খুব ইন্টিমেসি ছিল। যেহেতু উনি অনেক মিউজিক লাইনেই ছিলেন। আর আরেকটা যে ঘটনা যেটা বলতে চাচ্ছিলাম, যে সুমন ভাইয়ের সাথে মাঝে মাঝে উনি কিছু মিউজিকও করেছিলেন আগে। তো এটা 92-র ঘটনা, যখন ভাইয়া নটরডেম কলেজে ফাইনাল ইয়ারে পড়তেন। এবং আপনারা পুরান ঢাকার? জি হ্যাঁ, ওই পুরানা পল্টন নয়া পল্টন ওই সাইডের থেকেই। তো ওনার এক বন্ধু ছিলেন, নাম হচ্ছেন শামস ভাই। তো উনি তখন দেখতাম 92 দেখে যে উনি একটা লাইটেস্ট গাড়ি করে আসতেন। তো ঘটনাচক্রে একদিন হঠাৎ রাতে এরকম সময়, তো মা, আমি আর ভাইয়া বসে মাঝে মাঝে গল্প করতাম, কিছু সময় পাস করতাম, সারাদিন কি হলো ভালো মন্দ। তো ওই সময় তখন একদিন বলল যে আমার যে বন্ধুটা আসে, তো তার বাবা হঠাৎ করে একটা ইনসিডেন্টের কারণে সে মারা গেছে। তো আমরা পরে কিউরিয়াস হয়ে পরে শুনতে বললাম যে আচ্ছা কিভাবে কি হলো। তো জানতে পারলাম যে উনি মানুষজনদেরকে ইন্টারেস্ট দিতেন বিজনেস করার সময়, খুব হাই স্টেকে। তো এরকম ওনার একটা, আমি একটু ভেঙে বলে দিই যে টাকা দিতেন এবং সেই টাকাটার একটা বড় অঙ্কের সুদ উনি অবশ্যই নিতেন। তো এই ঘটনাচক্রে ওনার এক ছোট মেয়ে ছিলেন, তো একটা ছেলের সাথে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে কয়েক মাস প্রথম অ্যাজ ইউজুয়াল ভালো যায়, কিন্তু হঠাৎ করে যখন যৌতুক আর কোনো এক্সট্রা কোনো টাকা যখন পান নাই, তখন ওনার শামস ভাইয়ের বাবার মেয়েকে খুব হিউমিলিয়েট করতেন, টর্চার করতেন, ফিজিক্যাল মেন্টালি নানান ভাবে করার কারণে একদিন শামস ভাইয়ের বাবা ঘটনাটা জানলেন। জানার পরে কাউকে কিছু না বলে উনি অনেকগুলা সিডাকটিভ কিছু ঘুমের ট্যাবলেট নিয়ে ফকিরাপুলের একটা হোটেলে উঠেন। ওঠার পরে সেখানে উনি সবগুলা পিলস খাওয়ার পরে দেন রুম লক করে রাখেন। পরের দিন সকালে যখন ওনার কোনো সারা শব্দ পান নেই, হোটেলের যারা ইনচার্জে ছিলেন তখন দরজা ভেঙে ওনাকে বাসা থেকে, রুম থেকে বের করলেন। তো এর পরের যে দৃশ্যটা দেখলেন সেটা কেউ রেডি ছিল না। দেখলেন যে ওনার চেহারা সম্পূর্ণ মিশ কালো, একদম ডার্ক হয়ে গেছে, দাঁত দুটো বের হয়ে গেছে, আর তার সাথে চোখ উল্টানো, খুব বীভৎস একটা চেহারা। তো ওই অবস্থায় তখন ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যেয়ে যখন পোস্টমর্টেমের জন্য যখন ওনার বুক ফাড়া হলো, তখন যেই ঘটনা দেখলো তাতে খুব মানে একটা শঙ্কিত বিষয়। তো দেখলেন ভাইয়া ওখানে উপস্থিত ছিলেন? তখন আমার বড় ভাইও উপস্থিত ছিলেন এবং তার কিছু ফ্রেন্ডরা। তো যেমন যেভাবে ভাই আমাকে বলছিল, মানে আমাদেরকে ওই রাতে, যে মাংস যদি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর যেই একটা খুব হচপচ অবস্থা হয়ে যায়, সেই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য, যেটা দেখে কেউ, মানে এটা স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। কিন্তু এর পরেই আরো কিছু ভয়ঙ্কর ঘটনা আছে, এটা মানে মাত্র শুরু। তো কফিন আনানোর পর যখন ওনারা যেহেতু উত্তরাতে স্থানীয় ছিলেন, তো ভাইয়া শামস ভাইয়া যেহেতু ফিজিক্যালি অনেকটা ওয়েল বিল্ট টল ছিলেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ওই কফিন ওনাদের মতন 15 জন ছেলে মিলেও উঠাতে পারেননি, এত ভারী হয়ে গেছে। তো তখনই সবাই স্থানীয়রা একটু শঙ্কিত হয়ে পড়ে। তখন অন্যভাবে চেন দিয়ে সেটাকে ট্রাকে উঠিয়ে যখন ওনার লাশটাকে নিয়ে যখন কবরস্থানের সামনে আনা হয়, বাই দ্য টাইম যখন এটা আনুমানিক বিকালের টাইম হবে, এই সময় তখন যখন যারা মাটি কাটার কাজে ছিল, মানে কফিন সহ লাশটা নামাতে গেলাম, তখন দেখলো যে অলরেডি 1/4 পানি জমে গেছে ওখানে কবরের ভেতরে। তো ওই সময় তখন ওরা খুব
ভয় পেয়ে যান এবং তখন চিন্তা করেন যে এটা তো খুবই অলৌকিক বিষয়, কি করার। তো তখন পানি দিয়ে সেটাকে সরানো হলো, কিন্তু এর পরবর্তীকালে যখন আবার কফিনটা নামানোর সময় ঠিক আম, দুপাশ দিয়ে দুটা গাছের শিকড় খুব আশ্চর্যজনক ভাবে এটা এসে আটকে দিল। এই ঘটনা দেখার পরে যারা ওখানে আম, জানাজা পড়াতেন, সব লোকের ভিড় আরো বেড়ে গেলেন। তারা খুব চিন্তিত হয়ে পড়লেন যে এটা তো খুব আশ্চর্য বিষয়। এরপরে করাত দিয়ে সেটা কাটা হলো। আবার যখন মাটি টাচ করার চেষ্টা করলো, কিন্তু ঠিক মাটি থেকে একটা শিকড় গজিয়ে উঠলো, আর সেটা তার মাটি টাচ করতে দিল না। তারপর এর মধ্যে কফিন অনেক জোরে, প্রায় মোটামুটি লাথি দিয়েই ভেঙে, কফিনের অনেক অংশ ভেঙে গিয়েছিল, আর বীভৎস লাশের অবস্থা। তো এই অবস্থা করেই তারপরে দাফন করতে করতে প্রায় এশা হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। এবং আপনি বলছিলেন যে ওইখানে অনেক অদ্ভুত মানে কিছু অস্বাভাবিক জিনিস আপনারা। অবশ্যই অস্বাভাবিকতাটা শুরুই হয়েছে যেহেতু ওই যখন ওনার মানে লাশটা উদ্ধার করার পর থেকে, মর্গে নেওয়ার টাইম থেকে, এবং বিশেষ করে যখন মর্গ থেকে যখন ট্রান্সফার করে যখন উত্তরাতে নিয়ে যাবে, ওই টাইম গুলাতে যেভাবে ভাইয়া বর্ণনা করছিলেন যে এটাতে অ্যাকচুয়ালি সবাই চরমভাবে ভীতি করে। এটা পত্রিকাতেও এসেছিল তখন সেই সময়ে। তো তখন এটা কত সালের ঘটনা বলছেন আপনি? এটা হচ্ছে 92-93 সময়ের ঘটনা। এই সময় তখন এই ঘটনাটা ঘটার পর, কারণ যেহেতু ওনারাও বেশ প্রভাবশালী ছিলেন, আর ভাইয়ের সাথে, কারণ আহ, তার পরবর্তীতে তার এটার জন্য ওনার জামাইকেও অনেক রকম লিগ্যাল কিছু সমস্যা ফেস করতে হয়েছিল। তো কারণে ব্যাপক পর্যায়ে যাওয়ার কারণে যখনই আমি ঘটনাটা চিন্তা করি, খুব মানে ভয়ঙ্কর, মানে এখনো আমার মনে হচ্ছে যে মানে মনে হলো ওদিনই শুনলাম। কিন্তু আত্মহত্যার যেই ঘটনা যেভাবে মানে বলে যাচ্ছিলেন, এবং তাতে আপনি যে বলছেন যে কবরের মধ্যে যে জিনিসগুলো হচ্ছিল, কখনো বলছেন যে গাছের শিকড়ের কথা গাছের বললেন, শিকড়, পানি পানি ওঠা, এগুলো সবার চোখের সামনেই সবার ঘটছে। চোখের সামনে। এটা সম্পূর্ণ এই ঘটনাটা আমার কাছে কোনো আর্কাইভ নাই, কিন্তু যেভাবে বললো যে হ্যাঁ এটা যখন বিশেষত যখন উনি অনেকগুলা ওষুধের বড়ি খেয়ে ইয়ে করলেন, আগেই যেহেতু আপনাকে বললাম রাসেল ভাই যে উনি খুব ইন্টারেস্টেড, ওনার সুদের বিজনেস ছিলেন। তো সেই হিসাবে, কারণ ভাইয়া ওইভাবেই ঘটনাটা শুরু করেছেন, কারণ অনেকের থেকে হয়তো যাদেরকে হয়তো উনি লোন দিতেন, কিন্তু তার থেকেও বেশি উনি ইন্টারেস্টটা নিয়ে নিতেন। তো ওনার যেহেতু একমাত্র আদরের মেয়ে ছিলেন, তার কারণে এই ঘটনাটা সেভাবে পরে লোক মুখে শোনা যায় যে এরকম এরকম ঘটনা হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি খুব মানে কষ্ট নিয়ে বলছিলেন যে আপনার ভাই তিনি আপনাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই দোয়া করি তার জন্য, এবং আশা করছি যে তিনি আল্লাহ তার মাগফিরাত কামনা করছি, আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা অনেকগুলো SMS পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু আমার আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি এখনই পড়ে ফেলতে চাই, এবং তারপরে আমরা SMS বা ফেসবুকের কমেন্ট গুলো পড়বো। এটা একটা ইমেল যেভাবে লিখেছেন আমার। আচ্ছা, লিখছেন, রাসেল ভাই, আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে কষ্ট করে পড়ে শোনাবেন। আমরা যাচ্ছি কক্সবাজারে, এবং কক্সবাজারের অনেক অনেক ঘটনা আছে, আপনারা সবাই জানেন কক্সবাজার। এবং আমরাও সেরকম একটা জায়গাতে যাচ্ছি, যে জায়গাটা নিয়ে অনেক ধরনের ঘটনা রয়েছে। আমরা চাই আপনারা যারা কক্সবাজারবাসী তাদের সহযোগিতা, এবং কক্সবাজারের সবার সহযোগিতা কামনা করি। সেই সাথে আমরা চাই যারা কক্সবাজারবাসী রয়েছেন তারা আমাদের ইমেল করেন। আমরা এবারও ইমেল পেয়েছি বেশ কিছু, এবং আপনাদের হাতে সত্যি কথা বলতে, আর মাত্র যে উইকটা শুরু হবে কালকে থেকে বা পরশু থেকে, সেই উইকের অর্ধেক অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনারা সমস্ত ঘটনাগুলো, আপনাদের যে সমস্ত ঘটনা আপনাদের শহর নিয়ে,
আপনাদের ওই জায়গাটা নিয়ে রয়েছে সেই সমস্ত ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে জেনেও গেছেন যে আপনারা যারা ঘটনা পাঠাবেন তারা ভূত এফএম তো পাঠাবেনই। আমাদের ভূত এফএম এর অ্যাড্রেসটা আপনারা জানেন, তারপর আরেকবার বলে দিচ্ছি, ভূত এফএম @fuርቲ.fm। এছাড়াও গ্রামীণ ফোনের বন্ধু গ্যারাজের যে সমস্ত যারা রয়েছেন বন্ধুরা, সেই সমস্ত বন্ধুরাও কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার সুযোগ পাবেন। সুতরাং অবশ্যই বন্ধু গ্যারেজেও, গ্রামীণ ফোনের বন্ধু গ্যারেজেও আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। এবং সিলেক্টেড হবেন যারা বন্ধু গ্যারেজ থেকে, এবং আমাদের মাধ্যমে যারা সিলেক্টেড হবেন তারা সবাই মিলে যাবো কক্সবাজারে, এবং এলাকাবাসী তো থাকবেনই। আমরা সবাই মিলে একটা দারুণ জমজমাট একটা শো করতে চাই সেখান থেকে, এবং সেই রাত্রিটাকে যত বেশি সম্ভব ভয়াবহ করে তুলতে চাই সমস্ত বাংলাদেশে, সমস্ত পৃথিবীতে। ফুর্তি অ্যাপ যেহেতু আছে। ওকে, আমরা পড়ছি আমাদের ঘটনা, এবং সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি আমাদের একজন আমাদেরকে যেভাবে সেন্ড করেছেন, পাঠিয়েছেন, সেভাবে আমি পড়ছি। রাসেল ভাই, আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে কষ্ট করে পড়ে শোনাবেন। আমি ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারছি না, বলে দুঃখিত। আমি জানি আপনি সব সময় ভালোর দলে, সব সময় দুর্দান্ত ভালো থাকার দলে আপনি, এবং তাই আর জিজ্ঞেস করছি না। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। আমি সস্ত্রীক গাজীপুরে একটি ব্যস্ততম এলাকাতে থাকি এবং বর্তমানে থাকছি। সঙ্গত কারণে এলাকাটির নাম উল্লেখ করছি না। আমার ও আমার স্ত্রীর সাথে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঈদুল আজহাতে আমাদের দেশের বাড়ি রাজবাড়িতে না গিয়ে গাজীপুরেই এবারকার ঈদটা করব বলে সিদ্ধান্ত নেই। আমরা যে বাড়িতে ভাড়া থাকি, আমরা এবং আরো একটি পরিবার বাদে সকলেই নিজেদের দেশের বাড়িতে ঈদ করার জন্য চলে যাওয়ায় পুরো বাড়িটায় থমথমে একটা পরিবেশ সৃষ্টি হয়। উল্লেখ্য, আমাদের বাড়িওয়ালা তার পরিবার নিয়ে অন্যত্র একটা ফ্ল্যাট ভাড়া করে। তো যাই হোক, ঈদের তৃতীয় রাতের ঘটনা। আমি ও আমার স্ত্রী রাতের খাবার সেরে রাত আনুমানিক 11:30টার দিকে শুয়ে পড়ি। হঠাৎ আচমকা আমার ঘুম ভেঙে যায় কোনো এক কারণে। আমি জেগে দেখি আমার স্ত্রীর মুখ থেকে খুব উইয়ার্ড একটা গোঙানির শব্দ আসছে। আমি আমার স্ত্রীর গায়ে হাত রাখতেই যা দেখলাম, তার জন্য আমি কিছুক্ষণের জন্য নির্বাক অবরুদ্ধ হয়ে রইলাম। আমি দেখলাম, আমি যখন ওর গায়ে হাত রাখলাম, ওর শরীরের ওপর থেকে 3 থেকে 4 ফুট উচ্চতায় একটা কালো শেড অর্থাৎ ছায়া শূন্যের ওপর ভাসমান অবস্থায় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার রুমের দরজার কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। একজন মানুষের পক্ষে সম্ভব না ওই দরজা ভেদ করে চলে যাওয়া। যাই হোক, ততক্ষণে আমার স্ত্রী বিছানা ছেড়ে উঠে বসে শুধু এটুকুই বলল, আমাকে একটু পানি দাও। আমি মোবাইল ফোনে সময় দেখলাম রাত 15 মিনিট। আমার স্ত্রী ঘুমালেও আমি আর সে রাতে ঘুমাতে পারলাম না। পরের দিন আমি আমার স্ত্রীর সাথে কোনো কিছু শেয়ার করলাম না, কারণ আমার স্ত্রী তখন 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ছিল। পরের দিন রাতে রেডিওতে একটা লাইভ কনসার্ট থাকায় আমি রাত জেগে শোটা শোনার প্রস্তুতি নেই। আমার স্ত্রী ঘুমিয়ে পড়ে। হঠাৎ আমার স্ত্রী আমাকে সজোরে ধাক্কা দিতেই আমি খাট থেকে নিচে পড়ে যাই। তখন আমার স্ত্রী আমাকে দরজার দিকে আঙুল নির্দেশ করে আমার উদ্দেশ্যে বলছে, ওকে ধরো। কাজ হলো না। ততক্ষণে আমার স্ত্রীর ব্লিডিং শুরু হয়ে গেছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। সময় দেখলাম রাত 1:55। সকাল হতেই আমি আমার স্ত্রীর কাছে জানতে চাইলাম কি হয়েছিল তার সাথে। আমার স্ত্রী বলল, আমি দেখলাম 8 থেকে 10 বছর বয়সী কালো বিভৎস একটি ছেলে আমার হাত ধরে টেনে নিতে যেতে চাইছে, আর বলছে তোর খারাপ হবে। এই কথা শুনে আমার স্ত্রী তার শরীরের শক্তি দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করে। সেই ধাক্কাটা এসে লাগে এবং আমি নিচে পড়ে যাই। আমি সবকিছু শুনে একটা ব্যাপার নিশ্চিত হলাম। আমি যা দেখেছিলাম আমার স্ত্রী সেই জিনিসটার কথাই বলছে। যাই হোক, আমি এই ব্যাপারে স্থানীয় কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলে তারা যে যা বলল সেটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তাদের কাছ থেকে আমি জানতে পারলাম, এখন থেকে ঠিক ঠিক আমরা যে রুমটায় থাকি সেই রুমটাতে বাবা মার উপর রাগ করে সিলিং এ ঝুলে আত্মহত্যা করে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিখেছেন সুমন
গাজীপুর থেকে। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য, এবং আমি আশা করছি যে আপনাদেরও ভালো লাগছে। ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। SMS এ দেয় থেকে লিখেছেন, এবং তিনি বলছেন জীবন্ত লাশ হয়ে শুনছি। নাফিস ভাই লিখছেন, আজকের স্টোরিগুলো শুনে ভয় লাগছে না? আচ্ছা, ভয় লাগছে না পর একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, আমি ঠিক বুঝলাম না এটা কি। NRJ লিখছেন যে খুব ভালো, তবে বিশ্বাস করতে পারছি না রাসেল ভাই। আসলে এবং তিনি বলছেন এটা কিভাবে পসিবল? আপনি যখন জিনিসটা যখন আপনার ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বিশ্বাস হবে না। আসলে আপনার আপনার শরীরের ভেতরে একটা হার্ট আছে, রাইট? এটা আপনি না দেখা পর্যন্ত কিভাবে বিশ্বাস করেন? বিশ্বাস করতে হয় তো, তাই না? কিছু কিছু জিনিস বিশ্বাস করতেই হয় আমাদের। একেবারে মানে আমরা এটা দেখেছি বলে এখন হয়তো বিশ্বাস করি, যে আমি জানি যে আমার এই জায়গাটায় হার্ট আছে। ধরুন তো যদি কোনোদিন না দেখতেন তারপরে, তাহলে মানে কি হতো যে আপনি জাস্ট শুনেই আসলেন, যে কোনোদিন কোনো ছবি দেখলেন না, জানলেন না কোনোদিন কাছের কারো কাছ থেকে, আপনারও হয়তো এরকম চিন্তা হতে পারতো যে আসলে কি শরীরের ভেতরে সবকিছু এভাবে চলে, এরকম কিছু একটা মনে হতেই পারতো। আমি খুব ফালতু একটা উদাহরণ দিলাম, বাট এরকম অনেক কিছুই আছে। আপনি মানে আকাশের দিকে তাকিয়ে আপনাকে বিশ্বাস করতেই হয় যে এখানে অনেক তারাই অনেক আগে ঝরে গেছে, এরকম অনেক কিছু বিশ্বাস করতে হয় আপনাকে। এবং আপনাকে বিশ্বাস করতে হয় পৃথিবী ঘুরছে, আপনি ঘুরেন আর না ঘুরেন পৃথিবী ঘুরছে, আপনাকে বিশ্বাস করতে হয় কিন্তু। যাই হোক, হিমেল চৌধুরী আমাদের লিখেছেন, আমি কিন্তু আবারও বলছি যে খুব বাজে উদাহরণ হচ্ছে, সায়েন্সের সাথে আমি আর একটা জিনিসকে মিলাতে চাই না একেবারে। হিমেল চৌধুরী আমাদের গাজীপুর থেকে লিখেছেন, রিয়েলি অসাম রেডিও প্রোগ্রাম, এবং তিনি বলছেন যে কিপ গোয়িং। আমাদেরকে বাবু লিখেছেন যশোর থেকে, যে জোস লাগছে তার কাছে। মনি চিটাগং থেকে আমাদের লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন যে আশা করছি আমার নামটা পড়বেন, আমি পড়ে ফেললাম আপনার নামটা। সুস্মিতা বড়ুয়া আমাদের লিখেছেন, বিএন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম থেকে। হ্যাঁ ভাইয়া, অনেকদিন পর ভূত এফএম শুনছি আমাদেরকে। এছাড়াও ফারহাদ লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা চমৎকার। বিথি আমাদের লিখেছেন নড়াইল থেকে, আই লাইক ভূত এফএম ভেরি মাচ। লিমা আমাদের এসএমএস করেছেন সাদ্দাম নারিন্দা থেকে, এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। সঞ্জিদা আমাদের লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তার কাছে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। বাহার খিলগা থেকে এসএমএস করেছেন, এবং লিখেছেন আনিশা এত ভীতু কেন। ওকে, আমাদেরকে খোকন এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। ওকে, আমাদেরকে লিখেছেন ভূতের আত্মা ঢাকা থেকে, হ্যাপি হ্যালোইন নাইট। আমাদেরকে লিখেছেন যে আচ্ছা, আমাদেরকে এছাড়াও লিখেছেন তানজিব তারিক ফ্রম কুষ্টিয়া। রাসেল ভাই, আচ্ছা পড়তে পারলাম না, এসএমএসটা চলে গেল। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন হ্যাপি হ্যালোইন, এবং 4 উইকস এসএমএস পড়েন না কেন? আপনার এসএমএস আজকে কিন্তু পড়ে ফেলেছি। আশরাফুল হাসান মুন্না আমাদের ময়মনসিং থেকে এসএমএস করেছেন, ভূত এফএম তার কাছে ভালোই লাগছে। মনিরা উত্তরা থেকে আমাদের এসএমএস করেছেন, ভাইয়া ভয় লাগছে, অন্ধকার রুমে তিনি ভূত এফএম শুনছেন। আনুষা আমাদেরকে লিখেছেন খুলনা থেকে যে 6, 11, 14 তাদের জেএসসি স্টার্ট হচ্ছে। সো দোয়া করি যে আপনাদের পরীক্ষা ভালো হোক। আমাদেরকে জেএস আদর ধানমন্ডি থেকে লিখেছেন, ধানমন্ডি 15 থেকে তিনি লিখেছেন, রাসেল ভাই ভূত এফএম ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ। আমাদেরকে এছাড়াও কাজল হাসান লিখেছেন, এছাড়াও আরো অনেকেই আমাদের এসএমএস করেছেন। ঠিক একইভাবে আমাদের যে www.facebook.com/radio.ফুর্তি, সেখানে যে আমাদের যে পেজটা রয়েছে, সেই পেজেও অনেকেই আমাদেরকে এখানে কমেন্ট করছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকে এখানে লিখছেন। এবং আপনি যদি চান তাহলে এখানে কিন্তু কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, এবং সেই সাথে যাই করেন আর তাই করেন না কেন, অবশ্যই মনে রাখবেন যে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে, সেই সাথে ঘটনা পাঠাতে হবে গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজে, এবং সেখান থেকে যদি আপনি সিলেক্টেড হন, ডেফিনেটলি আপনি আমাদের সাথে কক্সবাজার যাচ্ছেন এবং একটা ভয়ঙ্কর রাত সেখানে আমাদের সাথে কাটাচ্ছেন। আমাদেরকে রানা হাসান লিখেছেন, আমার কমেন্ট পড়া হয় না কেন? সবার কমেন্ট তো পড়া সম্ভব হয় না ভাইয়া, বাট এই মুহূর্তে কিন্তু পড়ে ফেললাম। আমি বলবো যে সমস্ত পৃথিবী যেহেতু ফুর্তি অ্যাপ ব্যবহার করে এখন শুনতে পাচ্ছেন, যারা দেশের বাইরে রয়েছেন, দেশের বাইরে থেকে শুনছেন এই মুহূর্তে, তারা কিন্তু এসএমএস করতে না পারলেও ফেসবুকের যে পেজগুলো রয়েছে, দুটো পেজের আমি অ্যাড্রেস বলেছি, www.facebook.com/radio.ফুর্তি এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে গিয়ে কিন্তু আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন আপনার কেমন লাগছে।
এবং আমরা কিন্তু সপ্তাহের অন্য দিনেও আপনাদের আজকের এবং সারা সপ্তাহের যে কমেন্টগুলো সেগুলো কিন্তু পড়ি। আমাদেরকে সাব্বির মিলান লিখেছেন, কমেন্ট করেছেন এখানে যে আই লাভ ভূত এফএম। ইফাত আশিক আনান আমাদের লিখেছেন যে তার কাছে অনেক ভয় লাগছে। আপনারা এগুলো ফেসবুকে দেখতে পারবেন এই কমেন্টগুলো। জসিমউদ্দিন মানিকগঞ্জ থেকে আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম, এটা কিন্তু ফেসবুকে তিনি লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেক লিখেছেন গো অন। আমাদেরকে মাসুদ ভার্সেস রানা লিখেছেন যে 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 ছবিটা আপলোড করা হয়েছে, এই পোস্টে যে ছবিটা পোস্ট করা হয়েছে সেটা তার কাছে চরম লেগেছে। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে লিখেছেন, আপনিও লিখুন এবং ইনশাল্লাহ আপনার SMS পড়তে পারি আর না পারি, আপনার কমেন্টটা পড়তে পারি আর না পড়ি, আমি পড়বো ইনশাল্লাহ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে আমার যে পেজটা রয়েছে সেখানেও লিখছেন। এটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। ফার্স্ট স্টোরিটা আসাম ছিল। পল্লব আরমান আমাদের এখানে লিখেছেন। আমাদেরকে রফিকুল ইসলাম রফিক লিখেছেন খুব ভালো লাগছে এবং তার কাছে ভয় লাগছে। ইমরুল হাসান লিখেছেন ফার্স্ট গল্পটা ভালো হয়েছে। তুহিন লিখেছেন, তিনি নতুন আমার সাথে জয়েন করেছেন। আমাদেরকে বাউন্ডুলে ফটিক লিখেছেন হ্যাপি হ্যালোইন। এছাড়াও আরো অনেকে এখানে কমেন্ট করছেন কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদেরকে লিখেছেন এখানে আবু আনসারি, আবু সালাম, নাইস পিকচার, এবং তিনি রাসেল ভাই আব্দুল্লাহ দুবাই থেকে তিনি লিখছেন আমাদেরকে, বাহ চমৎকার, আপনি যে মুহূর্তে আমাদের সাথে আছেন এর জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। আমরা জানি আপনারা যারা দেশের বাইরে থাকেন অনেক ব্যস্ত থাকেন, তারপরে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আরো পড়বো, আমরা পড়লে আবার বলবো যে ঘটনা শোনান, আবার না পড়লে বলবে যে আমার SMS বা আমার কমেন্ট পড়া হয় না কেন। আচ্ছা, আমাদেরকে রকিং বয় ASM লিখেছেন প্লিজ রিড মাই কমেন্ট। আমাকে আরিফ মাহমুদ লিখেছেন যে ওয়াও স্টার্ট ভূত এফএম। আমাদেরকে একলা পাখি লিখেছেন ইউটিউব ভিডিও চাই। কিসের ভিডিও ভাইয়া, আমরা যে শো করছি এটার? ওকে, আমরা ইনশাল্লাহ আমাদের মানে শুনতেই ভালো লাগে, তাই না? আমাদেরটা দেখতে অতটা ভালো লাগবে কিনা। ভূত বা প্রেত বা এরকম যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো যেমন আমরা দেখতে চাই না, এগুলো নিয়ে যারা কাজ করছেন বা এখানে যারা ঘটনা শেয়ার করছেন কেউ দেখে আসলে তেমন একটা মনে হয় মানে দেখার মতন তেমন কিছু নেই আর কি। একটা ছোট্ট বিরতিতে যাব, যদি কিছু মনে না করেন আপনারা, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত প্লিজ আমাদের সঙ্গেই থাকুন এবং অনেক অনেক দারুণ দারুণ ঘটনা রয়েছে। মাত্র তো দুটো হলো, আরো বেশ কিছু ঘটনা রয়েছে, আমাদের সঙ্গেই থাকতে হবে আপনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত। স্টে টিউনড টু রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আর চলছে ভূত FM। এবং আপনারা সবাই জানেন ভূত FM এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আমরা খুব খুব কাছাকাছি একটা সময় আমরা যাচ্ছি কক্সবাজার, এবং সেখান থেকে আমাদের আউটডোর শোটা আমরা এবার করবো। এবারের এপিসোডটা করবো কক্সবাজার থেকে, এরকম ইচ্ছা আছে। এবং আমি এটা বলে দিতে চাই যে এখন যে মাসটা পড়লো, আশা করছি এই মাসের মধ্যেই, সো মানে এই মাসের শুরুতেও হতে পারে, এই মাসের মাঝামাঝিও হতে পারে, দেখা যাক। এবং আপনারা জানতে পারবেন, সেজন্য আমি বলছি খুব দ্রুত আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন আমার কাছে, এবং আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন আপনাদের গ্রামীণ ফোন বন্ধু গ্যারেজে, এবং সেখান থেকে বন্ধু গ্যারেজ থেকে কিন্তু আমরা বেশ কয়েকজনকে নিয়ে যাব সরাসরি আমাদের সেই জায়গায়, আমাদের কক্সবাজারে একসাথে আমরা শো করবো। আচ্ছা, একটু আগে আমাদের সঙ্গে আরো একজন এখানে, এবং তিনি হচ্ছেন হাফেজ মাইনুদ্দিন, এবং উনি আজকে এসছেন। উনি রিসেন্টলি একটা জায়গায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটা সমস্যা তিনি সলভ করে ফেলেন, এবং আজকে এখানে এসছেন। সেই ঘটনাটি নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু বলি, আমরা প্রথমে একটা ঘটনা শুনলাম যে এরকম একটা মানে খুবই লাশ দাফন করতে নিয়ে খুবই একটা মানে অবিশ্বাস্য রকম, অনেকেই বলছেন যে অবিশ্বাস্য ঘটনা। তো এরকম আপনি খালি আমি একটা জিনিসই জিজ্ঞেস করবো যে সত্যি ঘটে। ওকে, হাফেজ মঈনুদ্দিন, আমি আপনাকে জানতে চাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি রিসেন্টলি বললেন যে একটা প্রবলেম আপনি সলভ করেছেন, কোথায় এটা সমস্যাটা? সেটা ফরিদপুর ভাটিয়াপাড়া দিয়ে অনেক ভিতরে সালতা গ্রামের নাম। আচ্ছা, সেই সালতা গ্রামে এই প্রবলেমটা আমি সলভ করি। ওকে, আপনার ঘটনা আমরা পরে আসবো, কিন্তু তার আগে আমি একটু দিনারের কাছে একটা ঘটনায় যাব, এবং তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আছে যেটা ওয়েট করছে আপনাদের জন্য, সেই ঘটনা শোনাবো, এবং তারপরে আমি দিনের কোথায় ঘটেছিল ঘটনাটা কি সেটা আমি শুনি। জি আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স।
আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে শেয়ার করেছেন ইসমাইল ভাই। তো ঘটনাটি ইসমাইল ভাইয়ের রিলেটিভের সাথে একটি ঘটে যাওয়া ঘটনা, এবং ওনার বাসা হচ্ছে পুরনো ঢাকার শহীদনগর নামের একটি জায়গায়। তো আমি সবসময় ঘটনা চলে যাই, যেভাবে আমাকে ইসমাইল ভাই শেয়ার করেছেন আমি ঠিক সেভাবে বলছি। তো ইসমাইল ভাই যে রিলেটিভ ছিল, তো ওনার বাসা হচ্ছে পুরনো ঢাকার শহীদনগরে, এবং ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা ছিল সেটা হচ্ছে ইসলামবাগ নামের একটি জায়গায়, এবং সেটাও পুরনো ঢাকায়। তো উনি প্রতিদিন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উনি ওনার দোকান বন্ধ করে জাস্ট বাসায় ফিরতে ফিরতে ওনার 8টা থেকে 9টা হয়ে যেত। তো এটা আসলে ভাই 1990 সালের দিকের ঘটনা। তো ওনাকে বাসার থেকে বলা হয় যে উনি রাত করে তো এই শ্মশানটার পাশ দিয়ে আসেন। আমাদের কেলামোর একটা বহু পুরাতন একটি শ্মশান রয়েছে, শ্মশান এবং সাথে একটি বিশাল বড় বট গাছ রয়েছে। তো উনি জাস্ট শর্টকাট ছিল বেঁধে উনি ওই রাস্তাটা ইউজ করতেন। আমরা কি এটা প্রথম ঘটনা যেটা আমাকে শুনেছিলেন জি, সেটাই বলছেন? জি, হ্যাঁ। তো উনি এরকম একদিন সেই শ্মশানের পাশ দিয়ে আসেন। তো বলে রাখা ভালো যে ওই 1990 সালের দিকে মানুষজন কিন্তু খুব প্রয়োজন না থাকলে সেই রাস্তাটা ব্যবহার করতো না। তো উনি যথারীতি এরকম একদিন রাতে এজ ইউজুয়াল উনি ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে উনি ওনার বাসায় ফেরেন। তো বাসায় ফেরার পর ওনার ওয়াইফ যিনি ছিলেন, তো উনি ওনাকে ডাইনিং টেবিলে জাস্ট ওনার খাবার দেন, খাবার দিয়ে মানে খেতে বলেন। তো উনি ওনার ওয়াইফকে যে রিপ্লাইটা দেন সেটা হচ্ছে যে ওনার কিছুটা অস্বস্তি লাগতেছে, উনি কিছুক্ষণ পরে খাবেন। আচ্ছা। তো এটা বলে উনি ওনার ওয়াইফকে বলেন যে তুমি গিয়ে শুয়ে পড়ো। তো ওনার ওয়াইফ গিয়ে খাটে শুয়ে পড়ে। তো একটা সময় ওনার ওয়াইফ ঘুমিয়ে পড়ে। তো খুব মানে ফজরের দিকে, ফজর আজান হবে এরকম একটা সময় ওনার ওয়াইফ মানে ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে যাওয়ার পর দেখলেন যে ওনার হাজবেন্ড বিছানায় নেই। তো উনি ঘুম ঘুম চোখেই বেডরুম থেকে বের হন। তো বের হওয়ার পর উনি ডাইনিং রুমটার দিকে যান। তো সেখানটা গিয়ে রাসেল ভাই উনি যেটা দেখেন সেটা খুবই আজব একটা দৃশ্য ছিল, যে উনি যে ডাইনিং টেবিলটা ওনার হাজবেন্ডকে যে প্লেটে খাবার দিয়েছিল, সে প্লেটের ভাতের প্রতিটা দানা মানে সিঙ্গেল সিঙ্গেল করে just পুরো ডাইনিং টেবিলটার উপর মানে রাখা, যে এমন না যে ছড়ানো ছিটানো এরকম না, just প্রতিটা সিরিয়াল সিরিয়াল করে পুরো ডাইনিং টেবিলের উপর ভাতের দানাগুলো একটা একটা করে রাখা। তো এটা দেখার পর উনি অবাক হয়ে যান যে দৃশ্যটা দেখে, যে এটা মানে কিভাবে সম্ভব। তো এট দ্যাট টাইম ওনার কানে যে শব্দটা আসে সেটা হচ্ছে এরকম যে মানে ধপাস ধপাস একটা শব্দ ওনার কানে আসতে থাকে। তো উনি জাস্ট কিউরিয়াসিটি নিয়ে মানে কি হচ্ছে কিসের শব্দটা দেখার জন্য উনি ওনার ড্রয়িং রুমটার দিকে যান। তো আসলে ওইখানটায় গিয়ে উনি যেটা দেখেন সেটা আরো বেশি ভয়ঙ্কর ছিল, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। সেটা হচ্ছে এরকম যে ওনার যে হাজবেন্ড ছিল তিনি উপর হয়ে মানে ফ্লোরের মধ্যে নিজের মাথা নিজেই বাড়ি দিচ্ছেন। তো এটা দেখার পর আসলে উনি রীতিমতো খুবই ভয় পেয়ে যান। উনি কি করবেন ওই সময় উনি ঠিক বুঝে উঠতে পারতেছিলেন না। তো যাই হোক উনি ওনার হাজবেন্ডের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলে যে তুমি কি করতেছো এগুলো। তো তখন উনি ওনার হাজবেন্ডের যে ফেসটা দেখে সেটা খুবই মানে ভয়ঙ্কর ছিল, যে তার মাথা দিয়ে রক্ত পড়ছে এবং উনি খুব ভয়ঙ্কর একটা দৃষ্টিতে তার ওয়াইফের দিকে তাকায় এবং তাকে মানে মারার জন্য তেড়ে আসে। তো ওনার ওয়াইফ খুব ভয় পেয়ে সেখান থেকে মানে রুম থেকে বেরোয় উনি জাস্ট বাসির থেকে বের হয়ে যান ওই ফজরের সময়। তো ঠিক তার হাজবেন্ডের বাসার 2টা গলি পরেই ছিল তার বাবার বাসা। তো উনি দৌড় দিয়ে তার বাবার বাসায় চলে যান। তো বাবার বাসায় গিয়ে উনি খুব কান্নাকাটি করতে থাকেন হাউমা করে। তো উনি ওনাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তো উনি কাউকে কোনো কিছু খুলে বলতে পারতেছিলেন ব্যাপারটা। তো ওই সময় উনি ওনার বাবাকে বলেন যে এরকম ওনার হাজবেন্ড মানে ফ্লোরের মধ্যে নিজের মাথা নিজেই বাড়ি দিচ্ছেন। আচ্ছা। তো আমাকে যে ঘটনাটি শেয়ার করছেন ইসমাইল ভাই, তো তখন ইসমাইল ভাই এবং ওনাদের বাসার আরো 2-1 লোক ওনারা সবাই ওনাদের বাসা চলে আসেন এটা দেখার জন্য। তো ওনারা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসায় এসে দেখেন যে সেমই দৃশ্য উনি একই কাজ করতেছেন। তখন তারা সবাই মিলে তাকে ধরে টরে রাখে। তো ফজরের দিকে এই এলাকার এক ফার্মেসির লোককে খবর দিয়ে তাকে মানে ব্যান্ডেজ করানো হয়। তো সকাল ঠিক 10টা-11টার দিকে তার একজন হুজুরকে খবর দিয়ে নিয়ে আসেন বাসায়। তো হুজুর এসে কিছুক্ষণ ঝাড়ফুঁক করে চলে যায় এবং হুজুর যেটা বলে যে ওনার উপর কোনো খারাপ কোনো বাতাস টাতাস মানে কিছু একটা হয়েছে এরকম আছে এবং এখন উনি ঠিক আছে এটা বলে হুজুরটা চলে যান। তো সেদিন উনি খুব ভালোই ছিলেন। তো সেদিন রাতে যেটা ঘটে মানে উনি ওনার ওয়াইফ শুয়েছিলেন। তো ওনার ওয়াইফ সকাল 7টা-7:30টার দিকে ওনার ঘুম ভাঙে। তো উনি ঘুম ভাঙার পর আসল ভাই একই দৃশ্য উনি আবার দেখেন এবং এবার তিনি ড্রয়িং রুমে না, এবার তিনি বেডরুমে এই কাজটা করতেছেন এবং ওনার কিন্তু অলরেডি কিন্তু মাথায় ব্যান্ডেজ করানো ছিল ঠিক একইভাবে আগের মতো। হ্যাঁ, আগের মতো এবং ওনার মাথা দিয়ে রক্ত পড়তেছে। তো এবার আর উনি কোনো কিছু না করে উনি জাস্ট রুমের দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে উনি ওনার বাসায় চলে যান তোড় দিয়ে। তো উনি ওনার বাসায় গিয়ে আবারও ঘটনাটা বলেন। তো ঘটনাটা বলার পর ওনার আব্বা আম্মা কিছুটা জিনিস বুঝতে পারে যে যেহেতু শ্মশানের ওই পাশ দিয়ে আসাতে হয়তো এরকম কোনো প্রবলেম হয়ে থাকতে পারে। তো তখন তারা যেটা করে যে পুরনো ঢাকার হাজারীবাগের দিকে একজন লোক আছেন। তো ওই সময় উনি থাকতেন। তো উনি যে এরকম ব্ল্যাক ম্যাজিক তো জিনে ভূতে ধরলে এগুলোর কাজ উনি করতেন। তো ওনাকে রাসেল ভাই খবর দিয়ে ওনাদের বাসায় নিয়ে আসা হয়। তো উনি আসার পর যেটা করে এটা ইসমাইল ভাই নিজে চোখে দেখেন। সেটা হচ্ছে যে উনি বাসায় এসে
চুলার উপর একটা পেয়ালার মতো রাখে। তো রাখার পর উনি জাস্ট চুলার আঁচ যেটা মানে ওটা বাড়িয়ে দেয়। তো যেটা তার ফলে যেটা হয় যে পেয়ালার চারোপাশ দিয়ে আগুনগুলো উপর উঠতে থাকে। তখন ওই যে লোকটা আছে এই কাজটা করার জন্য, উনি ঠিক পেয়ালাটার উপর নিজের বাম হাতটা উনি ধরেন। তো তখন কিন্তু নর্মালি যেটা হওয়ার কথা যে ওনার হাত কিন্তু পুড়ে যাওয়ার কথা, ওনার হাতের মধ্যে চুলার আগুন লাগতেছিল। বাট ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল যে ওনার হাত তো পুড়তেছেই না আগুনে, বরঞ্চ ওনার হাতের থেকে মানে তরল লিকুইড টাইপের কিছু একটা মানে মানে ভারী লিকুইড টাইপের কিছু একটা তার হাতের থেকে সে পেয়ালার মধ্যে পড়ছে, সে চুলার উপর রাখা সে পেয়ালাটার মধ্যে। তো উনি অনেকক্ষণ এগুলো করার পর জাস্ট উনি পেয়ালাটা চুলার থেকে নামায়। তো পানিটা ঠান্ডা হওয়ার পর আসলে উনি যেটা করেন যে উনি তার মুখে মানে সে পানিগুলো ছুড়ে মারেন। তো মারার পর উনি ওনার মতো করে কিছু একটা কাজ টাজ করে উনি চলে যান এবং কিছু তাবিজ দিয়ে যান, এবং উনি বলেন যে আশা করি এরপর আর কোনো সমস্যা হবে না। তো ঠিক রাসেল ভাই সমস্যাটা এখানে শেষ হয়ে গেলেও পারতো, কিন্তু উনি ঠিক তারপর মানে বছর খানেকের মতো সময় উনি সুস্থ ছিলেন, মানে আবারও আগের মতো উনি ব্যবসা ট্যাবসায় যেতেন, উনি সব কাজই করতেন। কিন্তু এরপর মানে বছর খানেক পর যেটা ঘটে যে ওনার ওয়াইফ একদিন শুয়েছিলেন, উনি যেটা দেখলেন যে ওনার হাজবেন্ড মানে ঘুম থেকে উঠে খাটের মধ্যে বসে আছেন, এবং মানে বসাটা খুবই উইয়ার্ড ভাবে উনি বসা ছিলেন, এবং উনি জাস্ট দুইজন ব্যক্তির সাথে দেখে ওনার ওয়াইফ যেটা বুঝেন যে দুইজন ব্যক্তির সাথে খুব রাগান্বিত ভাবে কথা বলছে, এবং কথাটা বলছে খুব ফিসফিস করে কথা বলছে, কিন্তু কি বলছে ওনার ওয়াইফ কিছুই বুঝতে পারতেছে না। তো যখন ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কার সাথে কথা বলো, তখন কিন্তু উনি দিব্যি জাগ না, চোখ খুলে কথা বলতেছিল। আচ্ছা তো তখন এটা বলার সঙ্গে সঙ্গে উনি আবার কি করলেন যে উনি আবার বিছানায় পড়ে গেলেন। তো আচ্ছা। যখন সকালবেলা ওনাকে জিজ্ঞেস করা হতো যে তুমি রাতে কার সাথে কথা বলতেছিলে, তখন কিন্তু আসলে উনি কোনো কিছু ওনার মনে নেই। তো এমন ঘটতে থাকে। তো মানে একদিন যেটা হয় যে উনি রাতের বেলা তো এই কাজগুলো করেন, প্লাস উনি দিনের বেলা তো দুপুর বেলা এবং বিশেষ করে মাগরিবের সময়গুলোতে উনি রাসেল ভাই মানে একা একা মানে দুইজন ব্যক্তির সাথে কথা বলে। মানে দুজন ব্যক্তি হচ্ছে এমন যে কেউ একজন তার ডান পাশে আর কেউ একজন তার বাম পাশে, খুব রাগান্বিত ভাবে মানে অন্য কোন একটা ভাষা উনি কথা বলতেছে, কিন্তু মানে কেউ বাসার ওনার যেসব ভাড়াটিয়া ছিল সবাই দেখছে এই জিনিসগুলো, মানে কেউই বুঝতো না যে উনি কোন ভাষা কথা বলতেছেন। তো এরকম একটা যখন এগুলো কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, তখন তার ফ্যামিলি থেকে যারা যেটা সিদ্ধান্ত নেয় যে উনি হয়তোবা মানে মেন্টালি ভাবে ডিসঅর্ডার বা সিক হয়ে গেছেন মেন্টালি, তখন ওনারা যেটা করেন যে ওনাকে নিয়ে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করেন। ওনার ফ্যামিলি সবাই মিলে ওনাকে নিয়ে যায় সেখানে। তো সেখানে তাকে সেই মেন্টাল হসপিটালে রাখার পর রাসেল ভাই প্রায় মাসখানেক উনি সেই মেন্টাল হসপিটালে ছিলেন। বাট সেখান থেকেও তাকে তারা ডিসচার্জ করে দেয়। মেন্টাল হসপিটালে যারা ডাক্তার ছিলেন তাদের ভাষ্য মতো যেটা ছিল যে উনি মানে স্বাভাবিক মানুষ, উনি সুস্থ, মানে উনার কোনো মেন্টাল কোনো সমস্যা নেই। তো যাই হোক তাকে বাসায় নিয়ে আসা হয়। তো একটা সময় যেটা হয় যে উনাকে শিকল দিয়ে বাসায় বেঁধে রাখা হয়, যে মানে উনি মাঝে মধ্যে সবার সাথে ভালো ব্যবহার করতেছে, কিন্তু যখনই ওনাকে কোনো খাবার খেতে দেওয়া হয় তখন উনি সেম কাজগুলো আবারও করেন, যে খাবার থেকে মানে প্লেট থেকে সব খাবার ফ্লোরে ফেলে দেন এবং সবগুলো ভাত আলাদা আলাদা করেন এবং তারপর একটা একটা করে উনি খেতে থাকেন। তো যাই হোক এই ঘটনাগুলো চলতে থাকে। ওনারা কিছুটা ইউজ টু হয়ে যায়, যে ওনারা ভেবে না যে ওনার মেন্টালি ডিসঅর্ডার। তো এরকম একটা সময় যে ওনাদের একটা সন্তান ছিল, সে মাদ্রাসায় পড়তো। তো সে একদিন মানে বৃহস্পতিবার সে মাদ্রাসার ছুটি থেকে বাসায় ফিরে। তো বাসায় ফেরার পর যেটা হয় যে ওর আম্মু ওকে সন্ধ্যার সময় খাবার খেতে দেয়। তো খাবার খেতে দিয়ে উনি জাস্ট রান্নাঘরে যান তরকারি আনার জন্য, এবং সেও মানে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। তো উনি রান্নাঘর থেকে যখন তরকারিটা নিয়ে আসেন, তো উনি নিয়ে আসার পর যেটা দেখেন যে ওনার ছেলেও সেম একই ভাবে ওনার বাবার মতো, ওনার বাবা যে কাজগুলো করেছিলেন, যে ভাতের প্লেট থেকে সবগুলো ভাত মানে ডাইনিং টেবিলের উপর ফেলে রেখেছিলেন, সেম কাজ একই ভাবে তার ছেলেও করছে। তখন তার মা যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এগুলো কি করতেছো, এগুলো কেন করছো, তখন কিন্তু রাসেল ভাই সে কোনো কিছু রিপ্লাই দিতে পারছে না। তো মানে তারও সিমটম গুলো তার বাবার সিমটমের সাথে একই রকম, এবং সেও দিনের কিছু সময় রাতের কিছু সময় বিড়বিড় করে দুইজনের সাথে কথা বলছে। তো মানে মোটামুটি তাদের ফ্যামিলির মধ্যে খুব একটা মানে ঝামেলা চলে আসে, যে একই ফ্যামিলির দুইটা মেম্বার এবং দুজনের একই রকম সিমটম এবং দুজন একই রকম অ্যাটিটিউড দিচ্ছে। তখন তারা অনেক হুজুরের খবর দেয়। বাট অনেক সময় এমন হয়েছে যে অনেক ওঝা তাদের বাসায় এসেছে, বাট বাসায় খুব কাছাকাছি এসে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখে চলে গেছে, কেউ পারেনি করতে। তো এরকম একটা সময় তারা একটা খবর পায় যে কেরানীগঞ্জের তেঘরিয়া নামক একটা জায়গা রয়েছে, সেখানে একটা মহিলার খবর পায় যে যিনি এই কাজগুলো করে থাকেন। তো তারা সেখানে তার ছেলেকে নিয়ে যান। তো ছেলেকে নিয়ে যাওয়ার পর যেটা ঘটে যে আমাকে যে ঘটনা শেয়ার করে ইসমাইল ভাই, উনি ছিলেন তখন। ওই মহিলার কাছে যখন নিয়ে যাওয়া হয়, তো মহিলা কিন্তু জানতেন না যে ওনারা আসবে। তো মহিলা ছেলেকে দেখেই বলে দেয় যে আমি জানতাম তোর আসবি। তো আর ওই ছেলেকে নিয়ে যাওয়া হয় কিন্তু দু হাত পা বেঁধে,
একেবারে মানে ও কোনো কিছুতে যেতে রাজি হচ্ছিল না। ইভেন সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার, ও যখন মাদ্রাসায় ছিল, ওর মাদ্রাসায় কিছু বন্ধু বান্ধব ওর আম্মার কাছে শেয়ার করে যে ওর মাদ্রাসাও যখন ওকে খাবার খেতে দেওয়া হতো, ও মানে খাবারের প্লেটটা উল্টো করে সব খাবার ফ্লোরে ফেলে দিত, এবং হুজুরও ওকে অনেকবার মারধর করছে এটার জন্য। তো যাই হোক, যখন তাকে তেঘুরিয়া নিয়ে যাওয়া হয় সেই মহিলাটার কাছে, তো মহিলাটা যখন এক্সারসাইজম করতেছিল তার সিস্টেম মতো, তখন ইসমাইল ভাই ওটার ভিতরে ছিল, ওই সময় ওনার সাথেই ছিল। তখন মহিলা যখন এক্সারসাইজম করার একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে। তো রাসেল ভাই ও যে রিপ্লাইটা দেয়, এটা ইসমাইল ভাই মানে উনি যেটা বলেন যে আমি শুনে খুব থান্ডার হয়ে যাই, আমি এগুলোতে বিশ্বাস রাখতাম না, বাট শোনার পর আমি খুব থান্ডার হয়ে যাই যে উনার সেই ছেলেটা কথা বলছে, বাট অন্য একজনের সাউন্ড আসছে তার গলা থেকে। সে নিজেকে পরিচয় দিচ্ছে যে সে জয়কালী প্রসাদ, এবং সে ছেলেটা বলতেছে যে আমার নাম জয়কালী প্রসাদ এবং আমার ভাইয়ের নাম হচ্ছে রামকালী প্রসাদ, এবং আমি ওর উপর প্রজেস্ট হয়েছি, এবং ওর বাবা যিনি উনি তার ভাই রামকালী প্রসাদের দ্বারা প্রজেস্ট হয়েছেন। তো এটা শোনার পর ওই মহিলা ওনার মতো কাজ টাজ করেন। তো মহিলা তখন ওই বাচ্চাটার মাকে বলেন যে এক্সারসাইজম করার পর যে উনি যেটা জানতে পারেন, যে যারা যেটা বলে যে রাসেল ভাই যে হয় তারা দুজন থেকে একজনকে তাদের সাথে করে নিয়ে যাবে, আদারওয়াইজ তারা দুজনের যে কোনো একজনের সাথে স্টে করবে, মানে এই দুটো অপশন ছিল তাদের কাছে। তখন সেই মহিলা তার প্যারেন্টস কে জিজ্ঞেস করে যে আপনারা কি করবেন। তখন তারা মানে তারা যেটা তাদের মাথায় আসে যে তাদের ছেলেটা ছোট ছিল, তখন তারা বলে যেটা যাতে আমার ছেলেকে যাতে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা হয়। তখন তারা ওই মহিলা ঠিক ওইভাবে করে, এবং উনি যেটা জানতে পারেন যে এই জয়কালী প্রসাদ এবং রামকালী প্রসাদের দুজনের নাম তারা বলতেছে, তারা দুইজন বহু বছর ধরে আমাদের ওই লালবাগে যে শ্মশানটা রয়েছে সেখানে তারা থাকতেছেন, এবং তারপর সেখান থেকে তারা যথারীতি সেই ছেলেকে সুস্থ করে নিয়ে আসেন। এবং রাসেল ভাই এখন 2014-24 বছর পেরিয়ে গেছে এই ঘটনার, কিন্তু তার বাবা কিন্তু স্টিল এখনো সে প্রজেস্ট অবস্থায় আছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন ওনাদের বাসায় কোনো আননোন কেউ যায়, কোনো গেস্ট যায় যাদেরকে উনি কখনো দেখেননি, উনি তাদের নাম বলে দেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উনি তাদের পূর্বপুরুষদের নামও বলতে পারেন, এবং উনি মানে এখনো শহীদনগর ওনার বাসা, মানে প্রায় এলাকার অনেকেই জানে ওনার এই অবস্থা, অনেকে তাকে পাগল হিসেবে জানে, বাট যারা এলাকার স্থানীয় যারা রয়েছে, লোকাল যারা রয়েছেন, তারা কিন্তু তার এই পুরো ঘটনাটা জানেন, এই শ্মশান রিলেটেড ঘটনাটা। ওকে, আমরা কোনো কথা না বলে আমরা পরের ঘটনায় যাবো, এবং থ্যাংক ইউ দিনের। এবং আপনারা যারা খোঁজ খবর নিতে চান, আমি তো অ্যাড্রেস বলেই দিলেন, আপনারা সেই এলাকায় যে ভদ্রলোক সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের মানে যে কোনো কিছু পড়লেই আমাদের কোনো কিছু যদি আমরা মানে একটু এসএমএস পড়ি, তাহলে আপনারা বেশি ঘটনা বেশি করে শুনতে চাইছেন, সো আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শুনি আমরা অনেক সময় শুনি যে অনেক মানুষ মানে এরকম পজেসড হয় অনেক কিছু দ্বারা, এবং আমরা শুনি যে আবার হচ্ছে কারো কাছ থেকে সেই সমাধানও পাওয়া যায়, এবং সেই মানুষটা যার দ্বারা পজেসড হয়েছিল তাকে তার শরীর থেকে বের করে দেওয়া হয়। বাট যারা এই কাজটা করেন তাদের মধ্যে একজন আছেন এখানে, হাফিজ মাইনুদ্দিন, যিনি রিসেন্টলি একটা ঘটনা নিজে সলভ করেছেন। আমরা সবাই শুনবো সেই ঘটনাটা কি ছিল, শুনি। জি ভাইয়া, আমি গত 2 সপ্তাহ আগে ফরিদপুর সালতা গিয়ে আসছিলাম। আমাকে বলা হয়নি প্রথম এই ঘটনাটা বিষয়, আমাকে যে নিয়ে গেছে ও আমাকে অন্য একটা ঘটনা বলে নিয়ে গেছে যে আপনি আমার গ্রামে যাবেন। তো ওর সাথে আমার খুব ভালো পরিচয়, কারণ আমি তার সাথে গেছি। তো আমাকে যখন সালতা নিয়ে যাওয়া হয়, আমি সকালে রওনা দিই, সেখানে ওদের গ্রামে বাড়িতে দুপুর 1টার দিকে পৌঁছাই, 6 ঘন্টার পথ। দুপুর 1টার দিকে যখন বাসাতে পৌঁছানোর পর আমি ওদের বাসায় ঢুকি। এরপর আমি জোহরের নামাজ আদায় করে ওদের ঘরে বসলাম। ওর যে বোন যে আমাকে নিয়ে গেছিল, ওর ছোট বোন, ওর বোন দূর থেকেই ও মাকে বলতেছে এই মৌলবী কেন আসছে, এই মৌলবী কেন আসছে আমাদের বাসায়, উনি তো এক আসেনি, ওর সাথে কে যেন আসছে। খুব চেঁচামেচি করতেছিল যে আমাকে যেন বিদায় করে দেয়। তোর মা বলতেছে তোর ভাইয়ার সাথে বেড়াতে আসছে ঢাকা থেকে, আমাদের অতিথি মেহমান, আমাদের মেহমান আসছে ঢাকা থেকে, ও 2 দিন থাকবে না। সে বলতেছে না, মৌলবী থাকতে পারবে না, ওকে বের করে দেন। তখন আমি তাকে ডাক দিলাম যে তুমি কাছে আসো, বসো, আমি তোমার সাথে কথা বলবো, আমি বেড়াতে আসছি তোমাদের গ্রাম দেখতে, আমি তোমাদের গ্রাম দেখবো। তো আসেনি। এরপর আমি দেখতেছি কিছুক্ষণ পর তাদের যে বাড়ির টিনটা উপরে, ছাদ চালার উপরে খুব শব্দ হইতেছে, পাথর মারার মতো অনেক শব্দ হইতেছে, ধাপ ধুপ করে শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে। তো আমি যেখানে বসা ছিলাম সেখানে পিছনে ছিল টিন দা ঘেরা, আর
ওর ভাইয়া, ওর মা আর ওর যে বোন, ওরা ছিল বারান্দায়, দরজা অনেক দূর তাতে। ওইখান থেকে দেখি আমি যে আমার পাঞ্জাবি ধরে টানটানি করতেছে, এরকম শব্দ হইতেছে। তখন আমি বুঝে আসছি যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে সমস্যা ওই মেয়েটার উপরই। আর সবচেয়ে বড় জিনিস, ওরা যে আমার কাছে যে গোপন কথাটা ছিল, আমার কাছে গোপন করছে, আমাকে বলেনি সেটা, যে ওই মেয়েটা গ্রামে যা কিছু হইতো ও বলে দিত। কারো বাসায় গেছে, ও তো ঘুরতো, 13-14 বছর মেয়ে, একটা হাফ প্যান্ট আর ছোট একটা ফরাক পরতো, পুরো গ্রাম ঘুরে বেড়াতো, মাথা এলোমেলো। তো গ্রামে কারোর সাথে ঝগড়া হবে, ও আগেই বলে দিত যে আজকে তোর সাথে ওর সাথে খুব ঝগড়া হবে। কোনো অতিথি মেহমান আসছে গ্রামে বাড়িতেদের, তো যখন বলতো যে আমি চলে যাচ্ছি, তখন ও বলে দিছে যে যাবি, কিন্তু কিছুক্ষণ পর তোর আসতে হবে, এই নদী তোকে এখানে নিয়ে আসবে। তো ঠিক তাই, ওই যে নদীর একটা লঞ্চ ডুবছিল, ওই লঞ্চ ডুবাতে ও মারা গেছে। তার লাশটা এখানে আসছে, তার লাশ এখানে নিয়ে আসার পর এখন ওকে সবাই এই বিষয় নিয়ে মারতো, ওর বাবা মা সবাই ওকে মারতো যে তুই কেন এইগুলো অলক্ষিনী কথা বলিস, তোর কথা বলার থেকে এইগুলো খারাপ কাজ হইতেছে আমাদের, সবাই পাগলি পাগলি বলে ডাকতো। তো এগুলো আমাকে কিছুই বলেনি যে ওর বিষয়টাকে ঠিক করার জন্য। পরে যখন আমি বসছি, তখন আমি দেখতেছি যে এই জায়গাটার মধ্যে তো ভয়াবহ পরিস্থিতি। ওদের বললাম ঠিক আছে, আপনারা আগরবাতি, গোলাপ জল এগুলো নিয়ে আসেন, বেশি করে নিয়ে আসেন, পুরো বাড়িতে আগরবাতি গোলাপ জল ছিটিয়ে দেন, জ্বালিয়ে দেন। তো যখন দিছে, তো আমি বিকালে আসর নামাজ পড়ে এসে বসছি। বসার পর দেখি যে টিনের উপর আবার একই শব্দ, অনেক শব্দ হইতেছে, মনে হইতেছে কেউ পাথর মারতেছে। ওর ভাইয়া দৌড়াদৌড়ি করে দেখতেছে যে চালের উপরে কে আছে, কিন্তু কেউ না। কিন্তু আমি পুরো শব্দটা, বিকট শব্দ সবাই শুনতেছিল। তো আমি বসার পর ওই মেয়েটাকে ডাকলাম, তো ওকে নিয়ে আসেন। ওর ভাইয়াকে বললাম আপনার বোনটাকে নিয়ে আসেন। আনছে, আনার পর মাথা আমি হাত দিলাম। মাথা হাত দেওয়ার পর ওর শরীর এত গরম হয়ে গেছে, আর এমন কাঁপাকাঁপি করতেছে, সাথে আমার শরীর পুরো গরম, মানে এত জ্বরের মতো পুরো গরম হয়ে গেছে, আমার পুরো শরীর কাঁপতেছে। তা আমি দেখছি যে না, খুবই পরিস্থিতি এর খারাপ, ভালো না, এর অবস্থা অনেক খারাপের দিকে, পুরো শরীর কাঁপাকাঁপি করতেছে। কিন্তু ও চুপচাপ, তখন আমার সামনে যখন বসছে তখন চুপচাপ, পুরো শরীর গরম, আর পুরো খাট পুরো সবকিছু নড়তেছে চলতেছে, আমাদের শরীরে কাঁপতেছে। তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর আমি বলছি মাগরিবের পর আমি এখানে বসবো, সারা রাত আমার এই আমলটা করবো, আমি কাজ করব। তো মাগরিবের পর থেকে আমি পুরো কাজ করি। তো যখন এশার নামাজের পর রাত্রেবেলায় ওর ভাইয়াকে বলে দিই যে আমি যখন ঘরে বসবো একা, তখন দরজাটা তালা মেরে দিবেন, যাতে আমার ভেতরে কেউ ডিস্টার্ব না করে। হঠাৎ করে কেউ যদি আমার ঘরের ভিতরে না এসে পড়ে, চাবিটা আপনার কাছে রাখবেন, আমার যখন প্রয়োজন পড়বে আমি মোবাইলে সাইলেন্ট দেবো, আপনি চলে আসবেন, কিন্তু এর মধ্যে আপনি তালা মেরে রাখবেন, কখন খুলবেন না, এমনিতেই খুলবেন না, আমি আমার কাজগুলো করব। তো রাত্রে আমি কাজ কাবে বসি, ধ্যানে বসি, কাজে বসি। বসার পর যখন আমি কাজগুলো করি, রাত্রে আনুমানিক 1টা কি 1:30 হবে, ওর এই গ্রামের নানা ওর মতো একটা আওয়াজ আমাকে বলতেছে যে মৌলভী সাহেব বাইরে আসবেন নাকি, এই একবারে শুধু বলছে, আর বলে না। তখন আমি কোনো কিছু উত্তর জবাব দিইনি, যে কিছুই বলিনি, আমি কাজ করতেছিলাম। তারপর 1-1.5 ঘন্টা পর 2টা-2:30টার দিকে আমার ঘরে যে আমি ঘরটাতে বসছি, সেই জানালায় কপাট নেই, এমনি জানালার পর্দা দিয়ে আটকানো। তো জানলার 3টাতে শব্দ করতেছে, নক করতেছে, বারবার ঠক 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 করে নক করতেছে। তখন আমি বলতেছি কে, তখন আমি কাপড় পর্দাটা সরিয়ে দিই, দেখি যে ওই মেয়েগুলো কিন্তু ঘুম, ওর মা, ওর বোন, শুধু ভাইয়াটা ঘুমায়নি, কিন্তু ওরা সবাই 8টার দিকে ঘুমিয়ে পড়ছে, গ্রামের লোক না, ঘুমিয়ে পড়ছে 8টার দিকে। কিন্তু ঠিক জানলার পর্দাটা আমি যখন সরালাম, তখন দেখি ঠিক ওই মেয়েটার মতোই, কিন্তু খুব সুন্দর করে সাজগোজ করছে, এবং খুব সুন্দর পরিষ্কার, খুব সুন্দর। আর সাজগোজ করে দূর থেকেই কিছু বেলি ফুল আমাকে উড়ে মারছে, কিছু বেলি ফুল এইভাবে উড়ে মারছে। তখন আমি আমার আমল চালাইতেছিলাম। এর কিছুক্ষণ পর 10-15 মিনিট পর আমাকে বলতেছে যে ভাইয়া তুমি ফুলগুলো আমাকে দিয়ে দাও, তুমি তো কালকে চলে যাবা। তখন আমি বলছি হ্যাঁ ফুলগুলো দেবো, কিন্তু আমার ভিতরে আসতে হবে, তুমি আমার ঘরের ভিতরে আসো, আমি তোমার ফুলগুলো আমি দিয়ে দিই। দরজা কিন্তু তালা দেওয়া, দরজা খোলা হয়নি। ও কিছুক্ষণ পর ওই দরজা দিয়ে আমার ঘরের ভিতরে আসছে, ঘরের ভিতরে এসে বসছে। পর আমি বলছি তুমি কে, তুমি তো মেয়ে না,
কিন্তু দেখতে একই রকম। একই রকম, কিন্তু এখানে একটা জিনিস, খুব সাজুগুজু করে আসছে, খুব সুন্দর করে। তখন বলতেছে তুমি কে? তুমি তো ও না। তখন বলতেছে হ্যাঁ, আমি একা না, আমার 7 বোন। ওর সাথে আমি ছোটবেলা থেকেই ওই খেলাধুলা করতাম, ওর সাথে ছোটবেলা থেকে আমি ওর সাথে আছি। তখন আমি বলছি ও তো সমস্যা পড়ে গেছে, ওর বাবা মা ওকে কষ্ট দেয়, গ্রামের লোক ওকে খারাপ বলে, ও বড় হয়েছে না এখন। আর এদিকে ওই ঘুম থেকে উঠে ওই মেয়েটা ঘুম থেকে উঠে ওই ঘরের ভিতরেই চেঁচামেচি করে সবাইকে বলতেছে যে ভাইয়া ঘরের মধ্যে কি যেন চলতেছে, তোমরা তালাটা খুলো, ঘরটা খুলো, ভাইয়া কেমন যেন করতেছে, ভাইয়ার অস্থিরতা করতেছে, ভাইয়া কেমন যেন করতেছে, ভাইয়ার সাথে কে যেন আসছে, তোমরা ভাইয়াকে দেখো। ও ঘর থেকে বলতেছে। এই মেয়েটা আমার সাথে যে কথা বলতেছে তাকে আমি বলতেছি দেখো, ওর তো বড় সমস্যা হয়ে গেছে, ও বড় হইতেছে, তুমি ওকে ছেড়ে দাও, কারণ ওর খুব কষ্ট হয়, ও লেখাপড়া করবে, ওর বাপ মা ওকে মারতেছে, গ্রামের লোক খারাপ বলতেছে। তখন বলছে ওকে ছাড়া যাবে না, আমরা ছোটবেলা থেকে ওর সাথে খেলাধুলা করে আসতেছি, ওদের গ্রামে একটা তাল গাছ আছে, ওই সে যখন খেলতে যেত তখন তাকে এরা ধরছে। তখন আমি বলছি ঠিক আছে, এটা আমার বের করতে হবে, তোমাদেরকে দূর করতে হবে, কারণ মেয়েটা তো অপবাদ দিতেছে, সবাই একটা ইয়া করতেছে। তখন আমি তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এই জন্য আমাকে 2 দিন থাকতে হয়েছে সেখানে। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এটা কি খুব কঠিন ছিল? খুব নিশ্চয়ই না? কঠিন ছিল, খুবই কঠিন ছিল। খুবই কঠিন এবং ছিল। যখন এই মেয়েটা বাসায় আপনার রুমে এসছে, হ্যাঁ। তখন আবার ওই পাশ থেকে ওই মেয়েটাও সেটা বুঝতে পারছেন যে, বুঝতে পারতেছে এবং সে বলছেন যে ভাইয়ের সাথে কিছু একটা কিছু হচ্ছে, একটা হইতেছে। আপনারা সবাই ভাইয়াকে একটু দেখেন। খুবই অদ্ভুত টাইপের ঘটনা। এই ঘটনা নিয়ে আরো আলোচনা করা যাবে, কিন্তু এই আওয়ারটা শেষ হয়ে আসছে, কিন্তু আমাদের কিছু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হবে। এই জন্য আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12টা বেজে এই মাত্র 59 মিনিট হয়ে গেল, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আজকে অতিথিরা রয়েছেন এই মুহূর্তে। নীলিমা মিরপুর থেকে লিখেছেন, আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড নীলিমা, পায়েল এবং সঞ্চারী একটা রুমে লাইট অফ করে আমরা ভূত এফএম শুনছি। নয়না এবং জয় আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন, বাবু যশোর থেকে এসএমএস করেছেন, এমসি হাসিব আমাদের লিখেছেন ফিলিং মোর দেন অসম। আমাদেরকে প্রিয়াঙ্কা এবং নেহাল হামি শহীদনগর থেকে লিখেছেন, স্টোরিটা অনেক ভালো লেগেছে। রুবেল আমাদের জয়মনির হাট থেকে লিখেছেন যে ভূত এফএম, অল দ্য বেস্ট ভূত এফএম। আমাদেরকে ইথিকা লিখেছেন হ্যাপি হ্যালোইন। আমাদেরকে বাপ্পি খান লিখেছেন ভাইয়া আপনাদের আচ্ছা, একসাথে অনেকগুলো শব্দ লিখেছেন, বুঝতে পারলাম না, সরি। আমাদেরকে এছাড়াও মিকাইল বাগেরহাট থেকে লিখেছেন যে দিদার ভাই আর মহিউদ্দিন ভাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, দিনার ভাই, আসলে দিদার ভাই না। সুব্রত আমাদের এসএমএস করেছেন, জুয়েল ম্যাক্স আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, এবং বলেছেন যে আমার এসএমএস কেন পড়া হয় না, আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। আকাশ যশোর থেকে লিখেছেন, অভয়নগর থেকে, যে অভয়নগর নোয়াপাড়া থেকে, যে ভাই আমি একটা ঘটনা পাঠাবো, কিভাবে পাঠাবো একটু বলবেন প্লিজ। আপনি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন, আপনি সেটা এমএস ওয়ার্ডেও লিখতে পারেন, আপনি সেটা সরাসরি ইমেইলের ওখানে যে কম্পোজের অপশনে গিয়ে সেখানেও লিখতে পারেন, এবং সেখানে আপনার ঘটনা লিখুন এবং ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, bhwtfm@radiofurti.fm। যদি তারপর না বুঝতে পারেন, কম্পিউটারে মেইল পাঠানোটা ইউজ টু, এরকম কারো কাছে সরাসরি যে আপনি দেখে নিতে পারেন, ইটস ভেরি ইজি। আমাদেরকে ইমাদুল মির্জা লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে দিলরুবা মুগদা থেকে লিখেছেন যে ভাই আপনি ভালো আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো বলে ইনশাল্লাহ। এবং তিনি বলছেন অনেকদিন পর ভূত এফএম শুনছেন, স্টোরিগুলো অনেক ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক দিলরুবা, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। লিজা খুলনা থেকে লিখছেন, রাসেল ভাই আজ স্টোরিগুলো অনেক ভয় পাচ্ছি। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি জিহাদ লিখেছেন কেরানীগঞ্জ থেকে, ভূত এফএম রবস। আমাদেরকে নাফিজ এবং মিম খুলনা থেকে লিখেছেন, আমাদের পাঠানো অডিও ক্লিপটা কি আজ প্লে করবেন? আমি জানি না আপনাদের অডিও ক্লিপটা সিলেক্টেড হচ্ছে কিনা, তাহলে ডেফিনেটলি আজকে না হোক ডেফিনেটলি প্লে করবো আমরা।
এটুকু কথা দিতে পারি। অনেকেই আমাদের SMS করেছেন আজকে এবং অনেকেই জানিয়েছেন সেকেন্ড স্টোরিটা অনেক ভালো হয়েছে এবং আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে সেকেন্ড স্টোরিটা কে পাঠিয়েছিলেন। আমি যিনি পাঠিয়েছিলেন, যার মেইলটা আমি পড়েছি, তাকে আবারও অনুরোধ করছি যে প্লিজ আপনি আরো ঘটনা আমাদের পাঠান, এরকম ভয়াবহ ঘটনা অবশ্যই হতে হবে। এবং আমরা বলি, সবসময় আপনাদের বলি যে অনেকেই আমরা যে পরিমাণ ঘটনা পড়ি তার চাইতে বেশি ঘটনা কিন্তু বাদ পড়ে যায়, রাইট? আমরা অনেক 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 ঘটনা পড়ি এবং আমরা চেষ্টা করি বেশি বেশি করে ঘটনা সিলেক্ট করার। এখানে প্রতি সপ্তাহে কমপক্ষে 5 জন গেস্ট আসেন, 4 জনও মাঝে মাঝে আসেন এবং তারা সবাই ঘটনা বলেন আপনাদের কাছে, কিন্তু আরো কতজন যে বাদ পড়ে যান বা যাদের ঘটনা আমরা প্রচার করতে পারি না, সেটা একমাত্র কারণ হচ্ছে যে 5 জন এখানে থাকেন তাদের ঘটনাগুলো তার থেকে বেশি হচ্ছে। তার মানে কি যে তাদের হয়তো বেশি ভালো ছিল? তার মানে কি যারা আসতে পারলেন না স্টুডিওতে তারা কি ঘটনা পাঠানো ছেড়ে দিবেন? না, একেবারেই না। আমার মনে হয় যে উল্টা আপনাদের আরো বেশি বেশি করে ঘটনা পাঠাতে হবে, আরো বেটার কোনো ঘটনা। যখনই দেখবেন যে আপনার ঘটনা পড়া হচ্ছে না বা আপনার ঘটনা প্রচার হয়নি, প্লিজ ভাববেন না। আমি অনেক সময় এরকম ভাবতাম যে আসলে এগুলো সত্যি কিনা, সবাইকে আসলে ঘটনা পড়ে বা এরকম জানা হয় কিনা। মানে বিলিভ মি যে আপনাদের ঘটনা খুব মনোযোগ দিয়ে পড়া হয়। আপনারা ঘটনা পাঠাবেন, বুঝবেন যে আপনার ঘটনা যদি পড়া না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে আরো ভালো ঘটনা পাঠাতে বলা হচ্ছে। আলাদাভাবে সবাইকে সেটা বলা হয়তো সম্ভব হয় না। অনেকে আমরা কিন্তু ইমেলও করি, অনেকে আমরা ইমেল করার রিপ্লাই দেওয়ার সময় পাই না। এবং যাই হোক, আমি জাস্ট আরো কিছু ঘটনা আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব। তার আগে আমরা আরো কিছু অনেকক্ষণ ধরে আমরা এই মানে আপনাদের বিভিন্ন SMS এবং আপনাদের পাঠানো কমেন্ট গুলো পড়তে পারি, সেগুলো একটু পড়ি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে, সেখানে লিখেছেন অনেকে যে রাসেল ভাই, ইউ নেভার রিড মাই কমেন্ট। আমি এটা লিখেছেন সুন্না ইমন এবং এই অভিযোগ অনেকের রয়েছে এবং আমাদেরকে ইবাদুল ইসলাম বাদল লিখেছেন খুলনা থেকে যে তিনি প্রতিনিয়ত শোনেন নাম ফুতাফাম, বাট আমাদের তার কমেন্ট পড়া হয় না। আমি সবগুলো বলে যদি কমেন্ট পড়ি, বিশ্বাস করেন আপনারা ফেসবুক পেজে গিয়ে দেখেন সবগুলো কমেন্ট পড়লে কি গল্প বা ঘটনা শোনানোর সময় আসলেও পাওয়া যাবে। বাট আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি আপনাকে বললাম আবারও যে আমি পড়ি এবং আমাদের এখানে মাসুম রয়েছে, মাসুম পড়েন, রেডিও ফুর্তির আরো যে সমস্ত আমাদের কলিগসরা রয়েছেন তারা পড়েন এবং আমরা এখান থেকে অনেক ফিডব্যাক পাই যেগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। আপনাদের এই কমেন্টগুলো আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের লিখতে যতটুকু কষ্ট হচ্ছে তার চাইতে বেশি, অনেক বেশি লাভবান হচ্ছে আমরা, বিশ্বাস করেন। মজার বালক তানভীর লিখেছে নাইস স্টোরি। কোনটার কথা বলছেন একটু প্লিজ জানিয়ে দিবেন। আপনি কমেন্ট করেছেন এটা ফেসবুকে আমাদের ফুর্তির ফ্যান পেজে, প্লিজ জানাবেন যে কোনটা ভালো লেগেছে। এইচ এম রাহিমান আমাদের লিখেছেন যে এটা কি ভাই অরিজিনাল পেজ? ডেফিনেটলি আপনি যেখানে কমেন্ট করেছেন সেটা ফুর্তির অরিজিনাল পেজ এবং এটা তো আপনার ভেরিফাইড, আপনি দেখতে পাবেন। হাসিব মামুন আমাদের লিখেছেন বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন থার্ড স্টোরি এবং তিনি এটা চালিয়ে যেতে বলেছেন। অনেকেই দেখেছি আমাদের পুরোনো মিউজিক গুলো বেশি পছন্দ করেন এবং আমাদেরকে লিখেছেন আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। আপনারা নিজেরাও সেই কমেন্ট গুলো পড়ে দেখতে পারেন। আমার যে পেজ রয়েছে সেই পেজে দেখছি অনেকে লিখেছেন রাসেল ভাই ভূত FM। আমি প্রথমটাই বুঝলাম না কমেন্টটা যেটা লিখেছেন, আমি বুঝলাম না যে MD মোর্শেদ খান কি বোঝাতে চেয়েছেন। তাউসিন শাওন আমাদের লিখেছেন ভূত FM মিউজিকটা জোস। আমাদেরকে এইমলেস মাহাদি SMS করেছে, এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে জেরিন তাসনিম আমাদের এখানে কমেন্ট করেছেন এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুবই ভয় লাগছে তাই লিখেছেন তিনি। আমাদেরকে এছাড়াও পারভেজ আমান লিখছেন ভাই অনেক ভয় পাচ্ছি বাট আরো ভয় পেতে চাই। আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি যে প্লিজ রাহি ঘটনাগুলো অনেক প্রশংসা করেছেন। আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। আমি বলি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি F স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti www.facebook.com/bhutfm.russell। আর আমাদের সাথে আপনাদের অবশ্যই কানেক্টেড থাকতে হবে বেশি বেশি। সামনে আমরা চিকাগো বাজার এবং সেখানে গিয়ে আমরা সবাই মিলে একটা দারুণ প্রোগ্রাম করতে চাই এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে এবং বন্ধু গ্যারেজ, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজে বেশি বেশি করে আপনাদের ঘটনা পাঠাতে হবে এবং যে ঘটনাগুলো সিলেক্টেড হবে তারা সবাই যাবেন আমাদের সাথে
কক্সবাজারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে নতুন একজন অতিথি জয়েন করেছেন। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন যে কি নাম আপনার, মাইক্রোফোন সামনে বলতে হবে প্লিজ। আচ্ছা, আমি রবিন বলছিলাম, মিরপুর থেকে এসেছি। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি একটা অর্গানাইজেশনে কাজ করেন। জি জি খুবই সিমিলার একটা স্টোরি জি আমাদের এখানেও ঘটেছে। আপনি বলছেন যে কোনো একটা দিন আপনাদের যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরায় ধরা পড়ে যে আপনাদের অফিসে একটা চেয়ার একা একা বসলে যেভাবে স্প্রিংটা যেভাবে জি, জি। সরে যায়, ঠিক সেইভাবে মনে হচ্ছিল যে কেউ এসে বসলো এবং চেয়ারটা একটু দুলে উঠলো, তাই তো, জি, মানে জি। নড়ে উঠলো আর জি। কি। এটা আপনার কতদিন আগের ঘটনা? এটা প্রায় 3 থেকে 4 মাস হবে। মাসুম ভাই, আমাদের এখানে এই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল? আমাদের ওইটা আপনার মনে পড়ে তারিখটা মনে পড়ে যে কতদিন আগে আপনাদের আমাদের স্টুডিওতে যে ঘটনাটা ঘটেছিল, এটা কতদিন আগে ঘটেছিল মনে পড়ে? লোবেনার সাথে যেটা ওইটা হ্যাঁ, ওইটা লড়ার সাথে, এটা লড়ার সাথে হয়েছিল। লড়া না লোবেনা না, লড়ার সাথে হয়েছিল। হ্যাঁ। লড়ার সাথে হয়েছিল যেটা, সেটা কবে ঘটে আপনাদের মনে আছে? 1 বছর পরে, মানে ফুর্তি স্টার্ট হওয়ার 1 বছর পরে। 1 বছর পরে এক বছরের আমাদের মধ্যে। ঠিক সেম ঘটনা ঘটেছিল এবং আমরা দেখতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওই ঘরটা, ওই রুমের মধ্যে একটা চেয়ার এরকম দুলছিল আর কি। মনে হচ্ছিল যে কেউ মনে হয় বসে বসে দোল খাচ্ছে, এরকম টাইপের, মানে ডানে বায়ে দোল খাচ্ছে, এরকম ধরা একটা জিনিস মানে হয়েছিল। আগে যেসব ইনসিডেন্ট, মানে তখন তো ভূতেফিল্ম হয়নি তৈরি। তার আগে যেসব এখন ভূতেফিল্ম করার পরে অনেক ইনসিডেন্ট কমে গেছে তুলনামূলক ভাবে। হ্যাঁ, কমে গেছে সেটাই। বাট আমি কিন্তু আগে অনেক বেশি হয়েছে। আমি অনেক ফেস করছি, তো এখন আল্লাহর রহমতে মোটামুটি আর ফেস করতে হয় না। অনেক কিছু আপনাকে ফেস করতে হয়েছে। তো আমি এটাই বলছিলাম যে বেসিক্যালি আপনি যে ঘটনাটা বললেন, সেম একটা ঘটনা আমাদের এখানে ঘটেছে এবং এটা ঘটে আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। এটা খুবই ব্যাপারটা অদ্ভুত যে অনেক সময় বলা হয়ে থাকে যে প্যারানরমাল যে সমস্ত জিনিসপত্র এগুলো অনেক সময় দেখা যায় যে এমনিতে ঘটছে কিন্তু ছবি টবি তুলে থাকে না, বাট আপনারটা একদম ক্যামেরা ছিল। এবং এটা কি শুধুমাত্র আপনি দেখেছেন না আরো অনেকে দেখেছেন? এটা আমার যে আরো কয়েকটা কলিগ আছে, তারাও দেখেছেন। মানে এটা হচ্ছে কি মেইনলি আমাদের যে আইটি মেইন বস আর কি, হ্যাঁ, তিনি শুধুমাত্র তিনি ঢুকতে পারেন ওই আমাদের সার্ভার রুমটাতে। হ্যাঁ, তো তিনি তার ভিডিওটা তিনি আমাদেরকে দেখিয়েছিলেন, এই ভিডিওটি। হ্যাঁ, তো আমি যখন দেখছিলাম তখন আনুমানিক 2টা থেকে 2:30 বাজে আর কি। তো হঠাৎ করে অল্প আলোতে, আলো ক্লিয়ার ছিল না, ডিম লাইট জ্বালানো ছিল, অল্প আলোতে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম একটা চেয়ারে বসলে যে যে স্প্রিং করে চেয়ার গুলো, হ্যাঁ, সেভাবে ঠিক স্প্রিং করতেছে আর মনে হয় কে বসে দোল খাচ্ছে, এরকমটা ঠিক, হ্যাঁ, এরকমটা আর কি দেখা হয়েছিল। ওকে, আপনার সাথে আরো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনি এবং সেটা ঘটেছে আপনার হসপিটালে, খুব অদ্ভুত type এর একটা ঘটনা। জি, আমরা একটু শুনি ঘটনাটা। হ্যাঁ, অবশ্যই। তো ঘটনাটা, থ্যাংক ইউ রাসেল ভাই, মাসুম ভাই, সবাইকে থ্যাংক ইউ। ঘটনাটা হচ্ছে এরকম যে আমি তখন 7-এ পড়তাম, মানে 2007 সালে। আপনার পুরো নামটা আরেকবার একটু প্লিজ বলেন। আমি রবিন। রবিন ভাই। হ্যাঁ। তো 2007 সালের ঘটনা। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুরে। আমি, আমার আম্মু, আমার ছোট ভাই এবং আমার আব্বু, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার 4 জন। তো যখন আমি ছোট ছিলাম, অর্থাৎ 7-এ পড়তাম, তখন আমার আব্বু থাকতো ঢাকাতে। হ্যাঁ, আমার আব্বু ঢাকাতে থাকতো। আমি, আমার আম্মু এবং আমার ছোট ভাই 3 জন থাকতাম জামালপুরে। হ্যাঁ, তো জামালপুরে থাকতাম। তো 2007 সালে আব্বু থাকতো ঢাকাতে, একটা জব করতো। তো আব্বু প্রতি সপ্তাহে জামালপুরে আসতো, 2 দিন থেকে আবার ঢাকাতে চলে আসতো। এভাবে চলতেছিল আমাদের দিনগুলো। তো হঠাৎ করে একদিন আমার ছোট ভাইটা, ওর নাম মেঘ, তো হঠাৎ করে মানে অসুস্থ হয়ে যায়। অনেক প্রচন্ড জ্বর আসে এবং তারপরে ডায়রিয়া শুরু হয়ে যায়, এমন অবস্থা। তো ওরে অনেক স্যালাইন এবং জ্বরের জন্য সিরাপ খাওয়ানো হয়, তারপর কমছিল না। তো আম্মু বলল যে ওর তো হসপিটালে নেওয়া দরকার, চল ওরা হসপিটালে নিয়ে যায়। তখন সন্ধ্যা। হ্যাঁ, আম্মুর সাথে হসপিটালে যাচ্ছি রিক্সায় করে। তো হসপিটালে নিয়ে যাওয়া হলো, ও পিচিটা কোলে, আম্মুর কোলে। হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ডক্টররা বলতে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছিল। তো ডক্টররা দেখেই বলতেছে যে ওকে এখনো মানে বসায় রাখছেন কেন, আগে নিয়ে আসেন নাই কেন, ওর অবস্থা তো অনেক খারাপ। হ্যাঁ, তো সাথে সাথে ওকে এডমিট করা হলো, স্যালাইন ট্যালাইন দেওয়া হলো, মানে ও এমন অবস্থা কথা বলতে পারছিল না। তারপর এডমিট করা হলো, এডমিট করার পর ওকে স্যালাইন দিয়ে শুয়ে রাখা হলো।
বেশ 40 থেকে 45 মিনিট পর একটা ওয়ার্ড বয় এসে বলতেছে যে পিচ্চির সাথে শুধুমাত্র ওর আম্মু থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না, অর্থাৎ আমি থাকতে পারবো না। হ্যাঁ, তো আম্মু তো এই কথা শুনে মানে পুরোপুরি ভয় পেয়ে গেল যে আমি কোথায় যাব এত রাতে। হ্যাঁ, এত রাতে কোথায় যাব? তখন আনুমানিক 8:30 থেকে 9টা বাজে। তো 2007 সাল, মোবাইলের এতটা ছিল না। তারপর আম্মু আমাকে নিয়ে ইমার্জেন্সি রুমে গেল। যাওয়ার পর আম্মু বলতেছে মানে ঘটনাগুলো বললো যে এত রাতে কোথায় পাঠাবো, কি করব, আজকে রাতটা কোনো মতে থাকার জন্য ম্যানেজ করেন, তারপর কালকে দেখা যাবে। হ্যাঁ, তো পরে ওরা রাজি হচ্ছিল না, মানে হসপিটালের যে ডক্টররা ওরা রাজি হচ্ছিল না যে ওইখানে তো কেউ নেই, শুধুমাত্র একজন ছাড়া, পিচ্চিদের সাথে একজন ছাড়া। তো আম্মু অনেকভাবে বলার পর রাজি হলো। রাজি হওয়ার পর আম্মু আমাকে নিয়ে বেডে আসলো, মানে ওই পিচ্চির বেডে আসলো। আসার পর আমি বসে আছি বেডের পাশে যে টুল রাখা হয়, এই টুলের উপর বসে আছি, আর আম্মু বেডে বসে আছে। তো 9:30-9টার দিকে আম্মুর সাথে আমি গল্প করতেছি যে কি করা যায়। মাঝখানে আব্বুকে আমি ফোন করতে চাইছি অনেকবার। আম্মু বললো যে না থাক, ফোন করার দরকার নেই, তোর আব্বু শুধু শুধু চিন্তা করবে, থাক, দরকার নেই ফোন করার। তো আম্মুর কথা মতো আমি আর ফোন টোন করি নাই। এখন আম্মু বলছে আর ফোন টোন করি নাই। তারপর হচ্ছে যে আম্মুকে মানে 2 দিন থেকে ঘুমায় না, যখন থেকে ওই ছোট ভাইটা অসুস্থ, 2 দিন থেকে একদম টোটালি ঘুম নাই আম্মুর চোখে। তো আম্মুকে দেখে এত ক্লান্ত লাগতেছিল, খুব টায়ার্ড। তো আম্মুকে বললাম যে আম্মু তুমি ওর পাশে শুয়ে পড়ো। হ্যাঁ, ওর পাশে শুয়ে পড়ো, আমি এখানে বসে আছি। বলে না থাক, শোয়ার দরকার নাই, তুই আবার ভয় পাবি। আমি বললাম না ভয় পাবো না, তুমি শুয়ে পড়ো, সমস্যা নেই। তো আম্মু আমার কথা মতে পিচ্চির পাশে শুয়ে পড়লো। তো শোয়ার পর আম্মু শুয়ে 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 আমার সাথে কথা বলতেছিল। তখন মেবি 10:30 কি 11টা বাজে। তো এই সময় মানে যে ওয়ার্ডটা ছিল, ওয়ার্ডটা বিশাল বড় একটা ওয়ার্ড। হ্যাঁ, বিশাল বড় একটা ওয়ার্ড। মানে যখন লাইট টাইট অফ ছিল, পিচ্চিরা কান্নাকাটি করে, মানে বিড়ালের মতো আর কি আওয়াজগুলো আসে। তো এইভাবে আর কি। তো আম্মু একসময় ঘুমায় পড়ছে। আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু তুমি কি ঘুমাইছো? তো কোনো সারা শব্দ নেই, হয়তো বা ঘুমায় পড়ছিল। যাই হোক, 12টা কি 12:30টার মতো বাজে। আমি মানে তুলে বসে বেডে মাথা দিয়ে শুয়ে আছি আর কি, শোয়ার মতো করে। তো এক সময় হলো যে মনে হয় যে আমার ঘুম চলে আসছে। হঠাৎ মানে আমি ফিল করলাম যে আমার পাশে কেউ একজন দাঁড়ায় আছে। হ্যাঁ, কেউ একজন দাঁড়ায় আছে। তো হঠাৎ করে আমার কাঁধে হাত রাখছে। তো কাঁধে হাত রাখার পর আমি মাথা তুলে ওর দিকে তাকাইলাম, দেখলাম একটা পিচ্চি একটা ছেলে একটা শর্ট প্যান্ট পরে আছে। শর্ট প্যান্ট পরে আছে। অদ্ভুত ব্যাপার হলো যে ওর গাল থেকে পুরা গলা পর্যন্ত, মানে পড়লে যেরকম ঘা হয় একটা গদগদে অবস্থা, এই অবস্থা। তো ওরে দেখে প্রথমে আমি মানে একটু ভয় পাইলাম। ভয় পাওয়ার পর মানে তারপরেও মানে কেমন যেন ভয় লাগতেছিল, আমার মনে হচ্ছে যে আম্মু পাশে আছে, ভয় আর কি। তো ও কি করলো যে আমার দিকে হাত বাড়ায় দিল। হ্যাঁ, আমার দিকে হাত বাড়ায় দিল। দেওয়ার পর এখন আমি চিন্তা করলাম যে কি হলো, কি হচ্ছে ব্যাপারটা। তো আমি মানে কিছু না ভেবে, 7-5 না ভেবে ওর হাতের উপর আমার হাত রাখলাম। রাখার পর ও আমাকে টান দিয়ে উঠাইলো। হ্যাঁ, উঠানোর পর ও আমাকে ধরে সামনের দিকে নিয়ে যেতে থাকলো। তো ওর পেছন পেছন আমি হাঁটতেছি। তো শিশু ওয়ার্ডটা ক্রস করলাম, ক্রস করে করিডোর দিয়ে বের হয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাকে। আমি ওর পিছে পিছে যাচ্ছি, কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে তখন আমার মানে মোটেও ভয় লাগতেছে না। কেন ভয় লাগতেছে না আমি নিজেও জানি না, কিন্তু মোটেও ভয় লাগছিল না। তো সাথে সাথে যাচ্ছি। 5 থেকে 7 মিনিট হাঁটার পর একটা রুম মানে কি একটা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা হচ্ছে কাঁচের একটা দরজা। তো দরজার সাথে দাঁড়ানোর মানে সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা অটোমেটিক খুলে গেল। তো ও আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, ও সামনে আমি পেছনে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আমি ওর পেছন পেছন যাচ্ছি, দরজার ভিতরে গেলাম। যাওয়ার পর আমি মানে ফেস করলাম যে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপর আমার তখনও ভয় লাগতেছে না। তো দরজা বন্ধ হওয়ার পর ও যখন ভিতরে মোটামুটি অন্ধকার, তারপরও মানে মোটামুটি দেখা যাচ্ছিল ওকে। হ্যাঁ, অন্ধকার, তারপর দেখা যাচ্ছিল ডিম লাইটের আলোতে যেরকমটা হয় এরকমটা। তো তারপর আমি তখনও
ওর হাতের সাথে আমার হাত। একটু পরে দেখি ওর মানে মানে আমি ফিল করলাম যে কোনো হাত নেই, আমার সাথে কেউ নেই, এরকমটা আর কি। আমার সাথে কেউ নেই। ওরে মানে আমি খোঁজার চেষ্টা করলাম, নাই। আমার হাত দিয়ে আমি চারপাশে দেখলাম যে কেউ নেই। তো আমি তখন ভয় পাইছি অনেক। ভয় পাওয়ার পর চিৎকার করার চেষ্টা করলাম, গলা দিয়ে মানে আমার কোনো কথা বের হচ্ছে না আর কি, এরকমটা। আর কথা বের হইলো, আমার কথা আমি শুনতেছি প্রতিধ্বনি আকারে, বাইরে বের হচ্ছে না। তারপর আর আমার কিছু মনে নেই, কিচ্ছু জানি না আর কিভাবে কি হয়েছে, এতটুকুই মনে আছে। তো তারপর আমি যখন আমার চেতনা ফিরে আসে, আমি চোখ খোলার পর আমার পাশে দেখি আম্মু শুয়ে আছে, মানে বসে আছে। তারপর আমার আব্বু, আমার ছোট খালামণি, ফুপা, আরো অনেকেই আমার মানে পাশে বসে আছে। তো বসে থাকার পর আমি বললাম যে কি হয়েছে। হ্যাঁ, আম্মু বলে যে কই কিছু না, কি হয়েছে, কিছু না। যখন আমি মোটামুটি সুস্থ হই, মোটামুটি ঠিক হই, তো তার এক সপ্তাহ পরে আম্মা আমাকে বলতেছিল কি হয়েছিল ওই দিন, তোর কি মনে আছে কিছু? আমি বললাম কবে? বলে যে ওই যে বাবুকে নিয়ে হসপিটালে গেলাম, আর তারপর কি হয়েছিল। তো আমি আম্মুর সাথে এই ঘটনাটা শেয়ার করলাম। আম্মুকে বললাম যে আচ্ছা তারপর কি হয়েছিল। তারপর আমার কিছু মনে নাই, কি হয়েছিল। তো আম্মু আমাকে যেমনটা বললো, এটা হচ্ছে আম্মুর জাগনা পাইছি সকালে আর কি, হ্যাঁ, ফজরের নামাজের সময়। উঠে দেখে আমি নাই। হ্যাঁ, মনে করছি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে খোঁজার পর আমি নাই। নার্সদের বললো, যারা ওইখানে ছিল তাদেরকে বললো, কেউ জানে না আমি কোথায়। তো তারপর বিভিন্ন ওই যে মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড, সব ওয়ার্ডে খোঁজা হইলো, আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সকালে যে ওই লাশ ঘরের যে কর্তব্যরত যারা থাকেন, তারা আমাকে নিয়ে ইয়াতে আসছেন, আমি সেন্সলেস অবস্থা, ইমার্জেন্সি রুমে আসছেন, বলছে এই পিচ্চিটাকে পাওয়া গেছে। তো আম্মু বলতেছে হ্যাঁ এটা তো আমার ছেলে। তারপর আম্মু এইভাবে শেয়ার করছিল যে আমি নাকি লাশ ঘরের পাশে ছিলাম, লাশ ঘরের মানে দরজার সামনে ছিলাম। তো আমি মানে ধারণা করলাম যে এই ঘটনা আমার পুরোপুরি স্বপ্ন ছিল। যদি স্বপ্নই থাকে, যদি স্বপ্নই হয়, আমি মানে সব থেকে বেশি খুশি হতাম আমি। হ্যাঁ, যদি স্বপ্ন হয় তাহলে আমি কিভাবে মানে এই 3 থেকে 4টা দরজা ক্রস করে আমি কিভাবে লাশঘরের সামনে গেলাম, এবং লাশঘরটা ছিল হাসপাতাল থেকে পুরো বাইরে। হ্যাঁ, ওইখানে রাত 10টার পর পুরো তালা লাগাই দেওয়া হয়, কলাপসিবল গেট, অর্থাৎ আমরা যেটাকে বলি কেচি গেট, সেই গেটটায় রাত 10টার পর তালা লাগানো হয়। মানে আমাকে যেভাবে পাইছে, তালা টালা সব ঠিক ছিল, তালা খোলা হয়নি। এখন আমি কিভাবে গেলাম আমি নিজেও জানি না। এই হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা। আর থ্যাংক ইউ রাসেল ভাই, এই হচ্ছে ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঘটনাটা একটু ছোট্ট করে বলি, মানে আশেপাশে বর্ণনাগুলো বাদ দিয়ে যদি ঘটনাটা বলা যায়, তাহলে ব্যাপারটা হচ্ছে উনি ওনার ছোট ভাইকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন, এবং সেইখানে থাকার সময় ওনার মা যখন ভাইয়ের সাথে ঘুমিয়ে যান এবং তাকে একা যখন হসপিটালে কাটাতে হয়, তখন একটা বৃহৎ চেহারার একটা ছোট বাচ্চা এসে তাকে নিয়ে যান। কিন্তু ছোট বাচ্চারা একটা ঘটনা আমরা শুনেছি, এবং তার সঙ্গে সে চলে যায় হসপিটাল থেকে বাইরে বলছে এই জন্য সেই কারণে অফিয়ারও বলেছিলেন যে লাশ কাটা যে রুমটা সেটা হসপিটাল থেকে একটু দূরে ছিল, এবং তাকে বেশ কয়েকটা গেট অতিক্রম করে সেখানে যেতে হয়, এবং তাকে পাওয়া যায় পরের দিন সকালে সেখানে। এবং এর মাঝখানে যখন খোঁজ না পেয়ে তার মা যখন তাকে খুঁজছিলেন, তখন লাশ কাটা ঘরের কর্তব্যরত কিছু লোকজন যারা হসপিটালে চাকরি করেন তারা জানান যে হ্যাঁ রাত্রেবেলা তাকে এখানে পাওয়া গেছে। এখানে কতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে যে একটা জিনিস যে সেই ছেলেটা কে ছিল, এবং শিশুদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে সেই ছেলেটা কোথা থেকে আসলো, যদি বাইরে গেট লাগানো থাকবে সেই ছেলেটা এসেছিল কিভাবে, সেটা একটা বিরাট রহস্য। এবং সেই ছেলেটা এতগুলো বন্ধ দরজা অতিক্রম করিয়ে তাকে কিভাবে নিয়ে গিয়েছিল সেটা আরেকটা প্রশ্ন। এবং নিয়ে গেল তো গেল, কেন সেই লাশ কাটা ঘরের সামনে নিয়ে গেল, এটা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা মনোযোগ দিয়ে শুনছেন, এবং আমরা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এর মাঝখানে একটা খবর দিয়ে দিই যে আমরা একটা বাবু ভাইয়ের পাঠানো একটা অডিও ক্লিপ শুনবো। আজকে তার আসার কথা ছিল হ্যালোউইনের এই দিনে, এবং তিনি আসতেই চেয়েছিলেন, আসতে পারেননি, কারণ গতকালকে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তিনি ঢাকার একটা হসপিটালে
অ্যাডমিটেড ছিলেন। তার নিউমোনিয়া হয়েছে এবং সেই জন্য তিনি সেখানে অ্যাডমিটেড ছিলেন এবং এখন তিনি রিলিজ নিয়ে তিনি চলে এসেছেন বাসায় এবং বাসায় আছেন। কামনা করছি তার সুস্থতা এবং আশা করছি আপনারাও সেটা করবেন। এবং তিনি এর মাঝখানেও যেহেতু আজকে আসতে পারেননি, একটা অডিও ক্লিপ তিনি আমাদের জন্য পাঠিয়েছেন, যেটা আমরা এখন প্লে করব। চলুন শুনে আসি সেই অডিও ক্লিপটি। তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি। আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুড। হ্যালো অডিয়েন্স অ্যান্ড হ্যালো রাসেল ভাই, আমি অমিত বাবু বলছি। বেশ কিছুদিন হয়ে গেল হোটেলে আসা হচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে। আর যেহেতু হ্যালোইন সবাই বেশ ভৌতিক একটা মোড়ে আছেন, এ কারণে আপনাদের জন্য একটা সাউন্ড ক্লিপ পাঠানোর চিন্তা ভাবনা করলাম। যাতে আসলে আমি আগে চলে যাচ্ছি। আরেকটা হচ্ছে কাজল ভাই নামে একজন ব্যক্তি, উনি সিনিয়র আমাদের থেকে 80 দশকের একটা কাহিনী, মানে মোটামুটি 1980 বা 82 এরকম সময়কার। তো উনি তখন থাকতেন হচ্ছে কচুকেট নামে একটি জায়গায়, সেটা হচ্ছে আপনার ঢাকা ক্যান্টনমেন্টের কাছাকাছি। তো ওনাদের বাসায় যাওয়ার জন্য দুটো ওয়ে তখন ছিল আর কি। একটা হচ্ছে সামনে দিয়ে যেতে পারতেন ক্যান্টনমেন্ট থেকে, তো সেটার জন্য ওনাদের পাস প্রয়োজন হতো। আর একটা ওয়ে ছিল সেটা পেছন দিক দিয়ে, সেটা হচ্ছে শেওড়াপাড়া নামে একটা এলাকা দিয়ে। শেওড়াপাড়া দিয়ে যেতে গেলে ওখানে পাস লাগতো না, বাট তখনকার সময় ঠিক 80 দশকে এই জায়গাটা অনেক মানে আপনার একটু ব্যাকওয়ার্ড ছিল, যে ইলেকট্রিসিটি অনেক জায়গায় রাতের বেলা একটু থাকতো না এবং অন্ধকার হয়ে যেত। এবং আপনার রাস্তাঘাট তেমন একটা বেশ ভালো ছিল না, বাঁশের সাঁকো দিয়ে পার হতে হতো, দেন রানওয়ে পার দিয়ে যেতে হতো এবং বেশ অন্ধকার একটা মানে ভৌতিক পরিবেশ। এবং এটা তখন অনেকেই বলতো যে রানওয়েতে ভূত আছে, এরকম কিছু ব্যাপার। তো এই ব্যাপারগুলো অ্যাডভান্স বলে নিলাম এই কারণে যে কাজল ভাইয়ের ঘটনার সাথে এই অংশগুলোর বেশ সম্পর্ক আছে। তো কাজল ভাই যেটা হয়, ওনার মামা যে ছিলেন, ওনার এক মামা ছিলেন, ওনার দুজন যখন ওখানে থাকতেন কুকুরগাছের কাছে একটা ছোট ম্যাচ ভাড়া করে। সেই ম্যাচটা আপনার একটা বেড়ার একটা ঘর, অ্যাকচুয়ালি দুটো বেড়ার ঘর, কনসিস্ট অফ লাইক দুটো বেড়ার ঘরের একটা তো ওখানে ওরা বসবাস করতেন। তো এই একসময় ওনার মামার খুব অসুখ হয় আর কি, অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হওয়ার কারণে ওনার মামাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং উনি স্বভাবতই ওনার মামাকে উনি ওই সময় নিয়ে চলে যান আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো মামা হাসপাতালে অ্যাডমিটেড এবং কাজল ভাই নিজের মতো টিউশনি করেন, পড়াশোনা করেন এবং মামার খোঁজ খবর নেন। প্রতিদিনই ওনার যেতে হয় সেখানে। তো একদিন রাতে উনি গেছেন মামার ওখানে, তখন অনেক রাত হয়ে গেছে, মানে উনি যখন গেছেন তখন 9টার মতো বাজে অলরেডি। তো যাওয়ার পর দেখছেন যে মামার অবস্থা আগের থেকে বেশ কিছুটা ভালো, কিন্তু মানে মামা বলছে যে আমার একটু হচ্ছে আর কি, কেমন জানি একটা ফিলিংস হচ্ছে, বাজে ফিলিংস। তো উনি বলে যে কিরকম বাজে ফিলিংস হচ্ছে আপনার? তো বলে যে আমার মানে হঠাৎ হঠাৎ কেমন জানি মনে হচ্ছে যে মানে আমি নিজের সেন্সটা হারাই ফেলতেছি। Anyway, উনি মামার সাথে কথাবার্তা বলে উনি বসে থাকেন। তো একটু পরে ডিউটি ডাক্তার আসেন। তো ডিউটি ডাক্তারের সাথে উনি কথা বলেন মামাকে নিয়ে, যে একটা সাইডে যে ডিউটি ডাক্তারই ওনাকে ডেকে নিয়ে যায় যে আপনি ক্লিনিক আছেন। বলে যে আপনি কি রোগী এসেছেন? কিন্তু রাত্রিও বলে যে হ্যাঁ উনি আমার মামা হন। এই বলে যে আপনার মামার সম্পর্কে কিছু কথা আছে। বলে কি, বলে যে ওনার কিছু প্রবলেম আছে, যেটা আপনার মস্তিষ্ক গঠিত আর কি সমস্যা, এবং এটার জন্য আপনার মামাকে একটা ইঞ্জেকশন পোস্ট করা লাগবে, যেটা আপনার প্রাইস অনেক আর কি। সেই সময়কার হিসাবে সেটার দাম ছিল প্রায় 6-7 হাজার টাকার মতো মনে হয়, এবং এটা খুব রেয়ার একটা জিনিস, সেটা পাওয়া যায় না। ফলে এটা আপনার মামার কিছু ইমব্যালেন্স হচ্ছে আপনার ব্রেইনে, সেটা ঠিক করার জন্য এটা প্রয়োজন। তো কাজল ভাই বলে যে এখন এটা কি করা লাগবে? বলে এটা আপনি যত আর্লি অ্যাজ পসিবল আপনি এটা আমাদের কাছে দিয়ে যান এবং আমরা ওনাকে পোস্ট করবো, এবং এটা মানে ওনার জন্য এটা খুবই জরুরি। নাহলে সম্ভবত উনি হঠাৎ করে একটা আপনার স্ট্রোক করতে পারেন অথবা কোমায় চলে যেতে পারেন, যে কোনো সময় স্ট্রোক করেই কোমায় চলে যেতে পারেন। তো যদি ভালো হতো যে আপনি আজকে রাতেই যদি সেটা ম্যানেজ করে দিতে পারতেন। তো কাজল ভাই তখন চিন্তা করে যে এখন যদি রাতে যাই, তাতে যে ওনার যে মেস ছিল, সেই মেসে ওনার কাছে 2-3 হাজার টাকার মতো ছিল তখন। আর উনি চিন্তা করেন যে আমি যদি জোগাড় করার চেষ্টা করি আশপাশ থেকে, কারো কাছ থেকে। তো অনেক চিন্তা ভাবনা করে উনি আসলে বের হয়ে আছেন, মন টন খারাপ। তো ওখান থেকে উনি আস্তে আস্তে যেহেতু ক্যান্টনমেন্টে ওনার ব্যাক করার উপায় নেই, বিকজ তখন পাস ছাড়া ওখান থেকে যেতে দেবেন না রাতের বেলা, উনি ব্যাক করেন হচ্ছে আপনার পেছনে যে রাস্তাটা আর কি, যেটা নাকি এখনকার আগারগাঁও, তালতলা, চড়াপাড়া যে রাস্তাটা, ওখান থেকে উনি ব্যাক করা শুরু করেন আর কি। তো তখনকার সিনারিওতে এটা ছিল যে আপনার ঠিক তালতলার পরের যে রাস্তাটা,
সেটা আপনার ছিল না অ্যাকচুয়ালি, ছিল মানে এখন যেমন রাস্তা দেখেন বা আপনারা বা আমরা দেখি যে আপনার সেখানে পাকা রাস্তা, প্রচন্ড ভিড়, গাড়ি বাস সবকিছু চলছে, আশপাশে অনেক ভালো ভালো দোকান, বিলাসবহুল রেস্টুরেন্ট আছে। তখন ওগুলো কিছুই ছিল না, তখন জায়গাটা ছিল আপনার অ্যাকচুয়ালি বালির একটা রাস্তা এবং দুই চারপাশে ছিল রানওয়ে, রানওয়েটা খোলা রানওয়ে, যেটা নাকি আগে ব্যবহৃত হতো। সেখানে তখন বিমান নামে না, বাট রানটা ছিল। বাম পাশে কিছু বাড়িঘর ছিল, বাড়িঘর অনেক ডিফারেন্সে, মাটির রাস্তা থেকে অনেক ডিফারেন্সই হচ্ছে যে বাড়িঘর গুলো। তো এরকম একটা অবস্থা আর কি সেখানে। তো এই রাস্তা দিয়ে ওনার যেতে হবে এবং সেখানে কোনো আপনার দোকানপাট তেমন কিছুই নেই। তো উনি রাতের বেলা তখন ঠিক এরকম 12টা বা 12:30 এরকম বাজে, তো উনি বালির রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকেন। তালতলা বন্ধ রিক্সা করে আসেন এবং যেতে থাকেন। এবং সময়টা ছিল তখন শীতকাল, সুতরাং উনি বেশ ঠান্ডাও বোধ করছেন, ওনার গায়ে আছে একটা সোয়েটার পরা ছিল, তার উপর চাদর আর কি শাল গায়ে দেওয়া। এই অবস্থা উনি হেঁটে হেঁটে যাচ্ছেন আর চিন্তা করছেন যে কি, না মাথায় টেনশন যে ঘটনাটা কি ঘটছে। তো মামার ব্যাপারটা মামা পুরো ক্রিটিক্যাল হয়ে গেল এবং বাড়িতেও খবর দেওয়া দরকার যে মামা এভাবে অসুস্থ, মানে এই পর্যায়ে আছে। এই তখনকার দিনে তাতে অ্যাডভান্স ছিল না যে মানুষ সেলফোনে করে দিত বা ফোন করে দিত আর কি। তো যাক, উনি যেতে যেতে পর্যায়ে উনি দেখেন যে দূরে উনি যখন নাকি ওনার যেই মানে দেওয়ার কাছাকাছি চলে আসছেন, এই সময় দেখেন যে একজন লোক দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। তো ওনার কাছে একটু ধাক্কা লাগে, কারণ এত গভীর রাত এবং আপনার হালকা আলো আসছে এবং আশেপাশে মানুষ নেই, ওনার আশেপাশে কেউ ছিল না আর কি। মানে রাস্তায় কোনো মানুষই উনি পায়নি আর কি। তো অবস্থা রাস্তায় একজন লোক দাঁড়িয়ে আছে ঠিক ওখানে, মানে বেশ অড। তো উনি মানে একটু ঘাবড়ে যান আর কি। তো ঘাবড়ে দিয়ে উনি কাছাকাছি আস্তে আস্তে আসেন, এসে উনি মানে তখন মানে হালকা আকাশের আলো, মানে তারার আলো যেটা, সেটাতে উনি তাকিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে আছেন ওনার মামা। এবং উনি মানে হকচকিয়ে যান, বেশ মানে হকচকিয়ে যে বেহুশ হওয়ার মতো একটা অবস্থা আর কি, যে ওনার মামা ওইখানে এবং মামার মুখটা খুব মলিন। তো মামাটা তাকে বলছে যে তুই বাসায় যাস না, তুই চল আমার সাথে হাসপাতালে ফিরে চল। তো উনি জিজ্ঞেস করতেছে তুমি এখানে এখানে কি করতেছো? মামা বলছে তুই ফিরে চল, তুই ফিরে চল, তুই বাসায় যাস না, বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো উনি বেশ মানে খুবই মানে আপনার আশ্চর্য হয়ে যায় এবং উনি মানে হিসাব মানে মানে স্বাভাবিক জিনিসের থেকে ওটাকে ভয়ের দিকে নেয়। তো উনি মামার বলে যে মামা কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেমনে, এটা জিজ্ঞেস করে। কিন্তু দেখে যে কোনো উত্তর না দিয়ে ওই যে ভদ্রলোক যে আছে মানে ওনার মামা, উনি রাস্তার পাশে নেমে যায়, যে রানওয়ের দিকে ওই রাস্তার পাশে নেমে চলে যায়, হেঁটে চলে যাচ্ছে। এবং উনি আর ওদিকে পিছনে যাওয়ার সাহস পায় না, উনি খুবই ভয় পায় এবং উনি প্রায় দৌড় দেওয়ার মতোই চলতে হয়, উনি খুব দ্রুত হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে উনি চলে আসেন ধরাপাড়ার ওখানে। ওখানে একটা কবরস্থান ছিল, তো সেই কবরস্থানের কাছে এসে উনি দেখেন যে কয়েকটা মানে চোখ তাকিয়ে আছে কবরস্থান থেকে, মানে বাঁশঝাড়ের ওখানে। এবং চোখগুলো দেখে উনি বুঝতে পারে যে ওখানে কবরস্থানের কুকুর যেগুলো আর কি, সেই কুকুরগুলো ওখানে আছে। তো ওনাকে দেখে ওগুলো তাকায়, গড়গড় করে ওঠে। তো তিনি মানে খুব মানে মানে সাহসী বা ভীতু এটা বলা যাবে না, বাট মানে ওই সময়টাতে ওনার ভেতরে একটা সাহসের সঞ্চার হয়। উনি আস্তে আস্তে ওই জায়গাটা পার হয়, পার হয়ে যে ওই একটা পুল, একটা বাঁশের সাঁকো ছিল ওই সময়, সাঁকোর কাছে চলে আসেন আর কি। তো সাঁকোটা উনি আস্তে আস্তে সাঁকোতে ওঠেন, সাঁকোতে উঠে পার হতে থাকেন। তো সাঁকোটা যখন প্রায় পার হয়ে আসছেন, দেখেন শেষ মাথায় আবার সেই মূর্তিটা দাঁড়িয়ে আছে, অ্যান্ড দ্যার ইজ উনি বুঝতে পারেন যে এটা ওনার ওই মামু। উনি যখন সাঁকোর ঠিক কাছাকাছি চলে আসছেন, উনি তখন কি করেন, ওনার ভেতরে একটা চিন্তা চলে আসে যে এটা আসলে কি মামা বা অন্য কিছু। তখনই চিন্তা করা শুরু করেন যে ব্যাপারটা ভৌতিক কোনো ব্যাপার কিনা। তো উনি দোয়া দুরুদ পড়া শুরু করেন এবং উনি যখন কাছাকাছি চলে আসেন, দেখা যাচ্ছে চাকরির কাছ থেকে তার মামা বলতেছে যে তুই তো আমার কথা শুনলি না, তুই ধামা খেয়ে বাসায় যাচ্ছিস, তুই ফেরত চলে যা, তুই হাসপাতালে আয়, তুই আমাকে দেখ, এরকম কিছু কথা বলে আর কি। তো উনি ওখানে মানে বেশ শক্ত হন এবং দেখে যে মামা আস্তে আস্তে মিলিয়ে গেল আর কি, মানে জাস্ট লাইক আপনার ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। যাক, উনি হেঁটে হেঁটে চলে আসেন, সময় আস্তে আস্তে করে সে উনি ওনার বাসায় আসেন। বাসায় এসে মানে একটু ধাতস্থ হন এবং উনি মানে খুব ভয় পান এবং ওনার কাছে যে টাকা পয়সা ছিল সেটা তিনি নেন, নিয়ে উনি রাত্রেবেলা আর ওখান থেকে মুভ করার সাহস পান না। উনি ভাবেন যে না আমি আজকে রাতে মুভ করবো না। তো উনি মানে বেশ অসুস্থ অবস্থায় প্রায় ঘুমিয়ে যান আর কি। তো পরদিন সকালে ওনার ঘুম হয়, ঘুমানোর পর উনি আস্তে যে কাজটা করে, ওনার হাতে যে টাকা পয়সা আছেন সবকিছু কালেক্ট করে উনি চলে যান মেডিকেলে। উনি যখন মেডিকেলে যান, মেডিকেলে যে উনি খবর পান যে ওনার মামা গতকালকে উনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মারা গেছেন। তো এটাতে উনি বেশ কঠিন রকমের শক হন এবং এই মানে শকটা উনি কাটিয়ে উঠতে পারেন না অনেকদিন। উনি অসুস্থ ছিলেন তখন এবং অসুস্থ মানে এমন অবস্থায় ছিলেন যে ওনাকে প্রায় মানসিক হাসপাতালে ভর্তি করার অবস্থায় নিয়ে যাওয়া হয়ে গেছিল। তো প্রায় 5 দিনের চিকিৎসার পর উনি নিজে ঠিক হন এবং উনি পরবর্তীতে ঘটনাটা আমার সাথে শেয়ার করেন।
তো এই ছিল ঘটনা রাসেল ভাই। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে আপনাদের সাথে। থাকবো তো। টাটা। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 88.0 FM। ঘড়িতে সময় রাত 1:35 চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আর অনেক বেশি অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। হ্যাঁ, বহুদূর যাচ্ছি আমরা যাচ্ছি কক্সবাজার, এবং সেজন্য আপনাদের যেটা করতে হবে বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠাতে হবে, বিশেষ করে যারা কক্সবাজারবাসী রয়েছেন আপনার এলাকার ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। তাহলে আপনি যদি আমাদের কাছে পাঠান ভূতফম@ফুর্তি.fm অ্যাড্রেস এবং গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজে, তাহলে ডেফিনেটলি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে সরাসরি পার্টিসিপেট করতে পারবেন আমাদের কক্সবাজারের শোতে, এবং লাইভ থাকবেন আমাদের সাথে সেই যে হন্টেড প্লেস সেখানকার এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন, আপনার ঘটনাও শেয়ার করতে পারবেন একদম সেই জায়গা থেকে। এবং আপনি বাংলাদেশে যেখানে থাকেন না কেন আপনি চলে যাবেন আমাদের সঙ্গে কক্সবাজার। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS করছেন। প্রিয়াঙ্কা এবং আমি কেরানীগঞ্জ থেকে আমাদের SMS করছেন, লিখছেন উই লাভ টু লিসন। আচ্ছা, তিনি ভূত শুধু অনেক পছন্দ করে, সে লিখেছেন। আমাদের লোবান জামালপুর থেকে SMS করেছেন, একটু শীত শীত ভাব আর সব হরিবল স্টোরিজ। আমাদেরকে তানজিম তারিক SMS করেছেন কুষ্টিয়া থেকে, এবং তিনি বলছেন তার এজ 15 এবং তারও অ্যাম্বিশন আরজে হওয়া। উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আশা করছি আপনার স্বপ্নের জায়গাটা আপনি পৌঁছাতে পারেন। তারিকুল আমাদের চুয়াডাঙ্গা থেকে SMS করেছেন। SH আবরার আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে হাজারিবাগ থেকে তিনি আজকে ভূত এফএমটা শুনছেন এবং অসম লিখেছেন। কবি জিঞ্জিরা থেকে লিখেছেন ভালো লাগছে, ফুর্তি লাগছে। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে আজ মোটামুটি হচ্ছে লাভ ভূত এফএম। আমাদেরকে নাবিলা আখতার লিখেছেন, নাবিলা আখতার নিশাদ, যে ভূত এফএম 100 বছর জীবন লাভ করুক, বিকজ উই লাভ দিস শো, এবং আমাদের জন্য অনেক শুভকামনা রেখেছেন তিনি। প্রিয়া আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন এখানে রাহাত বনশ্রী থেকে, এবং তার কাছে অসম লাগছে আজকের এই এপিসোডটি। আমান আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অনেক প্রোগ্রামই শুনি কবর নিয়ে কথা বলতে, যতটুকু জানি যে কবর অনেক সেফ। হ্যাঁ, আমরাও জানি, সেটাই আমরা শুনেছি। আর কিন্তু এই যে ঘটনাগুলো যারা বলছেন তারাও তাদের জীবন থেকে ঘটনাগুলো নিয়ে আসছেন, সেগুলো আমরা শেয়ার করছি, কিন্তু আমরা কোনো মতামত দিচ্ছি না আর কি, যে কোনটা আমরা কোনো কিছু সাপোর্ট করছি না, কিন্তু আমরা যে সমস্ত ঘটনা যারা এক্সপিরিয়েন্স করছেন সেই সমস্ত ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। মোস্তাক সিরাজগঞ্জ থেকে লিখেছেন যে আমার ছোট বেবি মাহিসা, আমার ওয়াইফ তাবাসসুম, এবং আমার থেকে আচ্ছা তারা সবাই ভূত এফএম শুনছেন একসাথে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সামিহা চট্টগ্রাম থেকে SMS করছেন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, খুব ভালো লাগছে। জেরিন আমাদের খালিশপুর থেকে SMS করেছেন, এবং খালিশপুর খুলনা থেকে। পারভেজ আমাদের SMS করেছেন রায়ের বাজার থেকে। আমাদেরকে মুন্তাকিম আল সাবাহ SMS করেছেন ওল্ড টাউন থেকে। আমাদেরকে ফারুক লিখেছেন অডিও ক্লিপটি শুনতে আমার খুব ভয় লাগছে। আমাদেরকে ফয়সাল SMS করেছেন, এবং ফয়সাল খুশি বড় আপুর সাথে তিনি শুনছেন, এবং অদেখা স্বর্গ আরিফ হবিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন বাবু ভাইয়ের স্টোরিটা জোস। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ 3940 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে ফেসবুকে অনেকে লিখছেন, আমাদেরকে অরিন ইসলাম লিখছেন ইটস ভেরি ভেরি হন্টেড। আমাদেরকে আচ্ছা তিনি আমাদেরকে এখানে লিখেছেন সামিহা জামান সাবা, তিনি হসপিটাল এবং বাবু ভাইয়ের ঘটনাটা খুব নাইস, এবং আমাদেরকে লিখেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাবকনশিয়াস তারেক, এবং তিনি বলেছেন যে তিনি যে লিখেছেন সেই ফন্টটা এমন আমি পড়তে খুব কষ্ট হয়েছে, সুতরাং পড়তে পারলাম না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন আরো অনেকে এখানে, এবং MD
সোহেদুল ইসলাম রাখি আমাদের লিখেছেন বাবু ভাইয়ের গল্পটা নাইস। আমাদেরকে প্রান্ত ঘোষ লিখেছেন ফাটাফাটি লাগছে। আমাদেরকে ডিএসআই রফিক লিখছেন এখানে ফেসবুক পেজে, রাসেল ভাই ঘটনাগুলো সুন্দর হয়েছে। আমাদেরকে এমডি হাসান মন লিখেছেন কেউ কি কমেন্ট পড়ার নাই, এই যে পড়ে ফেললাম আপনার কমেন্ট। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও লিখেছেন যে উদ্দেশ্যহীন স্মরণ লিখেছেন খুব ভয় করছে। আমাদেরকে তৌফিক আহমদ লিখেছেন থ্যাঙ্কস রাসেল ভাই। এছাড়াও আরো অনেকেই আমাদের এখানে কমেন্ট করছেন, অনেকেই আমাদের এখানে শুনছেন, আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, তার নামটা একটু শুনবো তার কাছ থেকে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মিজানুর রহমান সানি, আমি এসেছি দোহাপুকুর থেকে। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি আজ এই ঘটনাটি শেয়ার করবো, এটি দোহারে কার্তিকপুরে ঘটে যাওয়া একটা ঘটনা, আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটে। এটি শুনেছি আমার নানুর কাছ থেকে। এই ঘটনাটি ঘটে নানুর ভাইয়ের সাথে, সম্পর্কে আমার নানা হয়। তো তার নাম লাল মিয়া, তার 3 মেয়ে 1 ছেলে ছিল। ছেলে সন্তানটি বড়, এবং কি তার বড় ছেলেটি মানে কি কাজে দেওয়ার জন্য তাকে ঢাকা পাঠানো হয়, এবং কি সে কোনো এক পর্যায়ে সে ঠিক করে যে তার ছেলেকে বিদেশে পাঠাবে। তার মানে কি চর অঞ্চলে কিছু জায়গা ছিল, যেটা নিয়ে নদীতে মানে কি পুনরায় যে জমিটা আবার করা হয় মানে কি জাগে, সেই জায়গাটা বিক্রি করে তার ছেলেকে বিদেশে পাঠাবে। সো জায়গাটা মানে কি জায়গার পর সে চাষবাস করে এবং যেভাবে চলতে থাকে। হঠাৎ সে যখন বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তখন কোন এক পক্ষ লোক এসে বলে যে এই জায়গাটা নাকি তার এবং কি তাকে বিক্রি করতে দেওয়া হবে না। তো এই নিয়ে মানে কি গ্রামে অনেক বিচার সালিশ হয়, এবং কি প্রত্যেকবারই বিচারের মানে কি রায়টা আসে হলো লাল মিয়ার দিকে। আচ্ছা, তো কোন এক পর্যায়ে মানে কি ওই লোকটা, তার যে প্রতিপক্ষ ছিল, সে কোন এক বিচারের মাঝে বলে ওঠে যে তোর ছেলেকে কিভাবে বিদেশে পাঠাস সেটা আমি দেখে নেব। তো তার এই কথায় কেউ মানে কি খুব বেশি অতটা আমলে নেয়নি, কারণ রাগান্বিত মাথায় এটা বলতে পারে। তো সে সমস্ত কিছুই করে বিক্রি করে, বা তার যে আরো সম্পদ ছিল সেটা মানে কি তার ছেলের বিদেশে যাবার ব্যাপারে মানে সেটা ইনভেস্ট করে। তো মানে কি এই ঘটনার কিছুদিন পর থেকেই মানে কি সে স্বপ্নে দেখতে থাকে যে তার বাবা এসে তাকে মানে কি তাদের বাড়িটা বেড়া দিয়ে আটকে দিতেছে, এবং কি বলতেছে যে মানে কি বাড়ি থেকে কাউরে আসতে দিও না, বাড়িটা তাড়াতাড়ি ঢাইকা ফেলো, মানে সুরক্ষা করো। এবং কি দেখতে মানে কি সে মানে কি মধ্যরাতে দেখে এই শব্দ শুনতে পায়, কোন একটা বৃদ্ধ লোক মানে কি তাদের বাড়ির আঙিনায় মানে কান্না করতেছে, বাড়ির আঙিনার সাইডে। আবার স্বপ্নে দেখে যে গ্রাম ছেড়ে দলে দলে লোকজন মানে কি গ্রাম ছেড়ে চলে যাইতেছে। আশ্চর্যজনক বিষয় হলো এই স্বপ্নগুলা মানে কি বাড়ির প্রত্যেকটা মেম্বারই দেখতো, এবং কি 2-1 দিন 2-4 দিন পর পরই এই স্বপ্নগুলা দেখতো। তারা খুব বেশি ওরকম ভাবে হয়নি। তো এভাবে 1 থেকে 1.5 মাস যাবার পর বাড়ির যে বড় ছেলে সরওয়ার করে নাম, তো সে মানে কি তার মাথা ব্যথা শুরু হয়। এটা প্রথমে নর্মালি ভাবে নেওয়া হয়। তারা করে কি চিকিৎসা করে, গ্রামের যেই থাকে, যেই ফকির থাকে, তারপর ডাক্তারও দেখানো হয়। তো কিছুতেই তার মাথা ব্যথা কমতেছে না, দিন দিন এটা আরো বাড়তেছে। এবং কি তারা যে শব্দ এই শুনতে পারতো, যে রাতে যে শব্দগুলো হতো, এই শব্দ মানে কি আরো বেশি হয় আগে চেয়ে, বা স্বপ্নে যে দেখতো এগুলো আরো বেশি দেখে, পরপরই দেখে, এবং কি বাড়ির সবাই দেখে। তো মানে কি তারা কিছু বুঝে উঠতে পারতেছে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তো সরকারের অবস্থা দিন দিন মানে কি আরো অবনতি হতে থাকে, কোনো উন্নতি হয় না। তো এক পর্যায়ে এমন অবস্থা হয় যে তার মাথা ব্যথায় সে মানে কি কাউকে চিনতে পারতেছে না। মানে কি তার মাথা ব্যথা উঠলে, এবং কি এটা প্রত্যেকদিন এক টাইমে হতো, আপনার 10টা থেকে 12টার দিকে, এই টাইমটার মধ্যে হতো আর কি। তো তার মাথা ব্যথা শুরু হলে কাউকে চিনতে পারতো না, এবং কি সে আবুল তাবুল বলতো। পরে তার অবস্থা যখন একেবারে মানে কি কিছুই আর করার নাই, তখন তাকে ঢাকা আনা হয়, কার্তিকপুর থেকে ঢাকা আনা হয় তাকে উন্নত চিকিৎসার জন্য। তো মানে কি হসপিটালে যে মানে ডক্টররা ছিল তাকে মানে কি ভর্তি করাবে না ওখানে, মানে কি মাথা ব্যথা মানে মাথার পরীক্ষা করে দেখা হয় যে এখানে আরো মানে কি পরীক্ষা করে দেখা হয় যে তার যে মাথার যে অবস্থা, এটা মানে কি আরো শেষ স্টেজে চলে আসছে। তো তাদেরকে বলা হয় যে এই রোগী তো হবে না, তো আপনারা বাসায় নিয়ে যান। সেইভাবে রিকোয়েস্ট করার পর লাল মিয়া রাজি হয় না। লাল মিয়া তাদেরকে অনেকে বলে তাকে ভর্তি করানো হয়, এবং কি কোনো এক আত্মীয়কে রেখে হসপিটালে রেখে সে লাল মিয়া বাসায় চলে আসে, কার্তিকপুর চলে আসে। আসার পর এরকম রাতে ওই সে যেই স্বপ্নগুলা দেখতো, এই স্বপ্নগুলাকে সে মানে কি মানে ভাবে যে এরকম স্বপ্ন দেখতো, তারপর এরকমটা হতো।
তো সেই টুই হয়ে বিচলিত হয়ে হাতে কোদাল নিয়ে সে ওই যেই জায়গা থেকে মানে কি এই কান্নার শব্দ আসতো রাতে সে শুনতে পারতো। তো সেখানে যায়, যাওয়ার পর সেই জায়গাটা মাটি খুঁড়ে কোমর পর্যন্ত খুঁড়ার পর সেখান থেকে দুইটা ই পায়, একটা বড় একটা কুমড়ো পায় এবং কি একটা নারকেল। কুমড়োটার উপর থেকে আপনি কেটে মানে কি চারকোনা থেকে কেটে উঠানো এবং কি ভেতর অনেক শিকড় বাকড় এবং কি অনেক জ্বর। আর নারকেলের প্রত্যেকটা মানে পাটে পাটে মানে কি তাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের নাম লেখা এবং কি নারকেলের ভেতর থেকে পানিটা বের করা, এবং কি নারকেলের ভেতরে ছোট একটা বাতি ছিল, বাতির সলতাটা ছিল বাহিরের দিকে, সলতার ডান দিক থেকে বাড়ির প্রত্যেকটা টিম মেম্বারের নাম লেখা মেম্বারের, এবং কি প্রথম নামটা ছিল সরোয়ারের, এই কারণে মানে কি সরোয়ারই প্রথম মানে কি এটার শিকার হয়। হ্যাঁ, তো সকাল এটা করার পরে সবাই মিলে করে এবং এটা পুড়িয়ে ফেলা হয় যেন এর মানে কি অ্যাকশনটা যেন আর মানে সামনে না এগোতে পারে, এখন এটা পুড়িয়ে ফেলা হয়। দুঃখজনক ভাবে তারপর দিন সকালবেলা আপনার সরোয়ারের লাশ আসে ঢাকা থেকে, মানে সে মারা গেছে। এটাকে গ্রামের ভাষায় বান বলা হয়। বান বলা হয় এটাকেই। তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং আপনি যেটা বলছিলেন সেটা ধীরে ধীরে পচন ধরেছিল বলেই এই দিক দিয়ে তারও সমস্যা হচ্ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে ছোট্ট 2 মিনিটের ঘটনা শুনবো, সময় খুব কম। আমাদের সাথে আবারও দিনার যোগ দিচ্ছে এবং তার কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো, তারপর আপনাদের SMS এ আসবো। আমাদের কি কোনো ব্রেক বাকি আছে? আমাদের একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পরে আমরা ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আমি রাসেল আছি আপনার সাথে, এবং আরো একবার সবাইকে হ্যালোউইনের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে আবার দিনার যেটা বলছিলাম ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা শেয়ার করে তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। দিনে আমরা শুনি ঘটনা। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে অভি। তো অভির বাসা হচ্ছে বিক্রমপুর। তো এটা অভি যে স্কুলে পড়ে সেই স্কুলের ম্যাথ টিচার, তার নাম হচ্ছে বিভূতি ভূষণ। ওনার সাথে ঘটে যায় একটি ঘটনা। তো ওনার বাসা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নতুন সাহেবের চর গ্রামের ঘটনা। তো যখন উনি ক্লাস 10-এ পড়তেন ঠিক ওই সময়কার একটি ঘটনা। তো একদিন ওনার বাবার সাথে ওই অভি যে টিচার ছিল তার বাবার সাথে একটু ঝগড়া হয়। তো উনি বাসায় মন খারাপ করে বসেছিলেন। তো তখন তার বাসায় তার 2জন ফ্রেন্ড আসে। তো ফ্রেন্ড এসে তাকে বলতে থাকে যে আমরা আজকে তোর বাসায় থাকবো, মানে অনেক মজা করবো আজকে তোর বাসায়। তখন সে যেটা বলে যে আমার বাসায় থাকার দরকার নেই, যেহেতু আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, এক কাজ করে আমি তোদের বাসায় চলে যাই। তো উনি ওনার বাসা থেকে পারমিশন নিয়ে ওনার যে 2জন ফ্রেন্ড আসে ওনাদের বাসায়, উনি তাদের সাথে বাসা থেকে বের হয়ে যায়। তখন প্রায় রাত 9টা কি 9:30 এরকম একটা সময় হবে। তো বাসার গ্রামের মধ্যে দিয়ে ওনারা যে মূল সড়ক ছিল সেটা ব্যবহার না করে ওনারা ক্ষেতের উপর দিয়ে চলে যেতেন, যেটাকে চক বলে। তো ওনারা 2টা চক পাড়ি দেন ওনার ফ্রেন্ডদের বাসা যাওয়ার জন্য। 2টা চক পাড়ি দেওয়ার পর ছোট্ট একটা খাল পড়ে। সেই খালটা পার হওয়ার পর উনি চিন্তা করলেন যে শুধু শুধু ফ্রেন্ডদের বাসায় গিয়ে কোনো লাভ হবে না, আমি এক কাজ করি বাসায় চলে যাই। তখন উনি ওনার ফ্রেন্ডদের বললেন যে তোরা এক কাজ কর, তোরা তোদের বাসায় চলে যা, আমি আবার বাসায় চলে যাই, মানে ভালো লাগতেছে না আমার। তখন ওনার ফ্রেন্ডরা বলে যে এত রাতে তুই যাবি একা একা? তখন উনি বলে যে না, কোনো সমস্যা হবে না, তোরা চলে যান, যেতে পারবো বাসায়। তখন এই বলে উনি আবার উল্টো ওনার বাসার পথে রওনা দেন। তো উনি হাঁটতে হাঁটতে যে ওই খালটার পাশে আসেন, তখন শীতকাল ছিল। তো খালে মানে হাঁটু পরিমাণ পানি ছিল। তখন উনি জাস্ট খালের ওই পার থেকে দেখতে পারেন যে উনি যে পারটা আসবেন ওনাদের এই পারে একটা ভিটার মতো একটা জায়গা আছে। গ্রামে ভিটা বলা যে জায়গাটায় ঘর করা থাকে, বাট ঘরটা ভেঙে ফেলার পর যে জায়গাটা থাকে সেটাকে ভিটা বলে। তো উনি দেখেন যে ওই খালের সাথে একটা ভিটা ছিল, সেই ভিটায় একজন মানুষের অবয়বের কিছু একটা জিনিস যে সার্কেলই মানে ঘুরতেছে ওইখানটায়। তো উনি খালের ওই পার থেকে জিজ্ঞেস করতে থাকে যে কি সমস্যা, এখানে কি করতেছেন? তখন উনি যখন কোশ্চেন করে তখন কোনো রেসপন্স আসছিল না সেখান থেকে, সেই ভিটা থেকে। তখন উনি সেই খালটা পার হয়ে এই পারে এসে ঠিক সেই ভিটাটার সামনে আসেন। তো উনি আবারও জিজ্ঞেস করেন যে আপনি কে, এত রাতে এখানে কি করতেছেন? তো এটা বলার সঙ্গে সঙ্গে সেটা মানে চুপ করে বসে পড়ে, মানে তখন সেটা কোনো রেসপন্স দিচ্ছিল না তাকে। তো ওনার মধ্যে একটু কিউরিওসিটি কাজ করে যে এত রাতের বেলা এখানে কে আসছে, এটা মানে কি করতেছে, মানে বলার সঙ্গে সঙ্গে বসে বললো। তখন উনি জাস্ট সেই খাল থেকে জাস্ট ভিটাটার উপরে উঠেন। তো ভিটার উপরে ওঠার পর উনি আবারও জিজ্ঞেস করেন যে আপনি এত রাতে এখানে কি করতেছেন? তো এটা বলার পর ওই জিনিসটা যখন তার দিকে মানে মুখ তুলে তাকায়, উনি যেটা দেখেন সেটা দেখার জন্য আসল ভাই উনি মোটেও প্রস্তুত ছিলেন না। যে ওনার লাইফে ফার্স্ট উনি এরকম একটা জিনিস ফেস করেন, যে সেটা হচ্ছে মানুষের চেহারা মতো
বাট মানুষের চেহারা যেমন যে চোখ, নাক, মুখের যে অবয়বগুলো রয়েছে, কিন্তু ওনার মুখের মধ্যে এরকম কিছুই নেই। মানে সম্পূর্ণটা ফেস মনে হচ্ছে যে মানে শুধু চামড়া দিয়ে সম্পূর্ণ ফেস করা, এবং তার চোখ, নাক, মুখ কিছুই নেই তার ফেসের মধ্যে। তো এটা দেখার পর উনি রীতিমতো ভয় পেয়ে যান সেখানে, এবং মানে সে শাড়ির মতো কিছু একটা পরা ছিল। তো উনি এটা দেখার পর উনি জাস্ট মানে ভয়ে পিছনে দিকে বাড়তে থাকেন। তো পিছনের দিকে যখন রাসেল ভাই উনি বাড়তেছিলেন, তখন উনি যেটা দেখেন যে সেই জিনিসটা যেটা উনি দূর থেকে দেখছেন, সেটা জাস্ট উনার দিকে মানে বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে যেভাবে আগে বাড়ে, ঠিক ওইভাবে 2 হাত 2 পা দিয়ে মানে মাটির মধ্যে হামাগুড়ি দিতে দিতে ওনার দিকে আগে বাড়তেছে। তো এটা দেখার পর আসলে উনি খুব জোরে দৌড় দেয়। তো উনি মানে ভুলে উনি মানে চকের মধ্যে দৌড় না দিয়ে উনি আবার মানে সে খালের মধ্যে দৌড় দেয়। তো যতক্ষণ ওনার সেন্স ছিল, ওনার মনে ছিল যে উনি খালের উপরে দৌড়াতে ছিলেন এবং ওই জিনিসটা তার পিছনে পিছনে দৌড়াতে ছিলেন। তো উনার সেন্স হারিয়ে ফেলেন তখন ভোরবেলা ওনার ওই খালের ওই পার থেকে কিছু লোক এই পারে আসার সময় দেখে যে উনাকে সেন্সলেস অবস্থায় সেই ভিটার উপরে। তখন উনি বাসায় ওনাকে সবাই জিজ্ঞেস করে যে মানে তুমি এত রাতে সেই ভিটার উপরে কি করতেছিলে? তখন সে যেটা বলে যে সে রাতে এগুলো দেখছে। তো উনি পরে যেটা মুরব্বীদের মুখ থেকে শুনে যে ওই ভিটা সম্পর্কে, যে অনেক আগে সেখানে একটা ফ্যামিলি ছিল, যে একদিন এমন হয় যে ফ্যামিলির যে হাজবেন্ডটা ছিল তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় সেই রুমটার মধ্যে, আর ওনার যে ওয়াইফ যে ছিল তার মানে ফাঁসিতে ঝোলা একটি লাশ সে রুমের মধ্যে পাওয়া যায়, এবং তারপর থেকেই তাদের কোনো রিলেটিভ ছিল না। ওই ঘরটা আস্তে আস্তে ভেঙে ফেলা হয়, এবং ওই জায়গাটা মানে ওই সময় প্রায় যারা ওই খালের ওই দিকটা দিয়ে যেত তারা সবাই এই জিনিসটা ফেস করে। এবং যিনি ঘটনাটি শেয়ার করেছেন সে বলে যে মানে এখনো মাঝে মধ্যে ওই ভিটাটার সামনে দিয়ে যারা চলাফেরা করে তারা নাকি এরকম কিছু প্যারানর্মাল জিনিসের এক্সপিরিয়েন্স করে। আসলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। FNM সুজন রংপুর থেকে আমাদের SMS করেছেন, তিনি প্রথমবারের মতো আমাদের SMS করেছেন। মিরাজ আমাদের শাহজাহানপুর থেকে SMS করেছেন। ফারহান বনানী থেকে SMS করেছেন। অঙ্কুর আমাদের SMS করেছেন। তাজিব তারিক কুষ্টিয়া থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সৌরভ, এছাড়াও